সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানুষজন 5 থেকে 6 বছর যদি রিজনেবলি ভালো অ্যাভারেজ লেভেলে কাজ করে লাখ টাকা বেতন পাওয়া পসিবল। এইটা অধিকাংশ মানুষের জানা না। ইনফ্যাক্ট যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তারাই জানে না যে ইউ শুড হ্যাভ এ হ্যাকার মাইন্ডসেট। চ্যাটজিপিটি তো আপনার বড় ভাই, চ্যাটজিপিটি বড় ভাই। আপনি ধরেন একটা থাম্বনেল ডিজাইন করবেন, আপনি পুরো সিনারিও এক্সপ্লেন করে ওরা বললেন, আপনাকে 10টা জিনিস দিল, 10টা জিনিস আমি ধরে নিলাম গার্বেজ, কিন্তু আপনি তো বুঝবেন যে কোন ওয়েতে আপনাকে চিন্তা করতে। সো খুব সুন্দর, মানে দ্যাটস দ্য পয়েন্ট। প্রোগ্রামিং শিখতে গেলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয়, প্রোগ্রামিং শিখতে গেলে প্রথম দিন ভালো যায়, দ্বিতীয় দিন ভালো যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পুরো প্রসেসটা যখন কঠিন হইতে থাকে তখন পোলাপান চুল ছিঁড়তে থাকে। তখন সে বলে কি যে আমি তো শিখতে পারতেছি না, আমার তো বড় ভাই নেই। অধিকাংশ পোলাপান এটা জানে না যে বাংলাদেশের প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস আলাদা। এক রেজুমে দিয়ে আপনি সব জায়গাতে চাকরি পাবেন না। 50% লাক আর 50% হার্ডওয়ার্ক। তবে লাক কখন আসবে সেটা জানি না, কিন্তু পরিশ্রম তো আমি এখন থেকে করতে পারি। পরিশ্রম করে আমাকে রেডি থাকতে হবে যাতে লাক যখন আমার কাছে আসবে আমি যেন সিনাই নিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্স পডকাস্ট। নাফিস, আজকে একটা বার্নিং ইস্যু নিয়ে কথা হবে। চারদিকে দেখতেছি সবাই ছেলেপেলেদের বলতেছে তোমরা প্রোগ্রামিং শিখো শিখো। এখন এআই যেভাবে আগাচ্ছে, কয়দিন আগে দেখলাম GPT-4o লঞ্চ করে যা করলো এনভায়রনমেন্ট, এখন এসব প্রোগ্রামিং শিখে তোর মনে হয় আদৌ লাভ আছে? আমি তো বুঝতেছি না, একজন একটা এক্সপার্ট নিয়ে আসছি আমরা আজকে। ওকে, আজকে আমাদের সাথে আছে এই সেক্টরে পারফেক্ট কথা বলার মানুষটা। আমাদের সাথে আছে রাকিব ভাই। রাকিব ভাই হচ্ছে প্রোগ্রামিং হিরোর COO। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু সেন্স পডকাস্ট ভাইয়া। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। সো প্রথমত হচ্ছে এআই তো আসছে, এবং এআইয়ের সাথে সাথে বিশেষ করে ChatGPT-4 আগে একটা জিনিস আসছে, devin.ai নামে একটা জিনিস, যেটার একটা কাইন্ড অফ ভিডিও রিলিজ হয়েছিল, যেখানে ওরা মোটামুটি 6টা থেকে 7টার মতো ভিডিও রিলিজ দেয়, এবং সেখানে তারা যে জিনিসটা দেখানোর চেষ্টা করছে যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করে, পুরোপুরি একটা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস থেকে শুরু করে এইটা ডেভেলপমেন্ট করা, ডিপ্লয়মেন্ট করা। যেমন এতদিন পর্যন্ত যেটা ছিল যে ডেভেলপমেন্ট পর্যন্ত করা যেত, কিন্তু এটা পরবর্তীতে তো ক্লাউডে যে এটা ডিপ্লয় করতে হবে। সো সেই জিনিসটাও ওই devin.ai করতে পারে, বাট ওইটা এখন পর্যন্ত রিলিজ হয়নি। এখন এত কিছুর ভিতরে আদৌ প্রোগ্রামিং শেখার প্রয়োজন আছে কিনা, এবং সেইটার একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে যে কিছুদিন আগে নাফিস ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। তো নাফিস ভাইকে আমরা মার্কেটার হিসেবে কনসিডার করতে পারি। এখন আমি যদি নাফিস ভাইকে ChatGPT অথবা এই যে devin.ai দিয়ে বসাই দিই, দিয়ে আমি যদি বলি ভাই আপনি একটা সাইট বানাই ফেলেন, ইম্প্যাক্ট একাডেমি সাইটই আপনি বানাই ফেলেন, আপনি কি পারবেন কিনা? পারবো কি? ও পারবে না আমি শিওর, কিন্তু পারা কি উচিত না? হ্যাঁ, টেকনিক্যালি কিন্তু পারা উচিত। ফ্যাক্ট যে জায়গাটাতে যে আপনাকে তো প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশনাল জিনিসপত্র বুঝতে হবে, আপনাকে ABCDটা বুঝতে হবে যে আসলে প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে। সো আপনি যখন এই ফাউন্ডেশনাল জিনিসপত্রগুলো বুঝবেন, তখন আপনি এই টুলগুলো ইউজ করে হয়তোবা একটা ভালো ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা যেটার কথা বলি সেটা আপনি তৈরি করা পসিবল। দেন এগেন এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হইতেছে যে এখন পর্যন্ত আসলে সফটওয়্যারগুলো আমরা কেন তৈরি করি? সফটওয়্যারগুলো তো আলটিমেটলি কোনো একটা বিজনেসের নিড সার্ভ করার জন্য তৈরি করা হয়। বিশেষ করে আপনি যদি দেখেন বাংলাদেশের যত লার্জ বিজনেস গ্রুপ আছে, প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে চলে, এবং সবাই কিন্তু সেম ধরনের ERP ইউজ করতে পারে না। তাদের জন্য ডিফারেন্ট ERP তৈরি করতে হয়। ডিফারেন্ট ERP কেন তৈরি করতে হয়? কারণ বিজনেসের প্রসেস তো আলাদা। বিজনেসের প্রসেস যেহেতু আলাদা, সেই কমপ্লিকেটেড প্রসেস আপনি একটা সিস্টেমকে তো বুঝাইতে হবে যে ভাই এই জিনিসপত্র চাই, এই ওয়েতে আমার ওয়ার্কফ্লোটা হবে। সেটা কে বুঝাবে? ধরেন আপনি কন্টেন্ট তৈরি করেন, হ্যাঁ, আমি জানি যে ইউটিউবে কিভাবে মানে কন্টেন্ট দিলে একটা চিজি হয়তো বা একটা যদি থাম্বনেল দিয়ে দিতে পারি তাইলে মানুষের ভিউটিউ হবে। কারণ আমি এটা চিন্তা করে আমি ধরেন ইউটিউবিং শুরু করে দিলাম। কারণ আমার যে গ্রোথটা হবে, আপনার গ্রোথ তো ডিফারেন্ট হবে। রিজন হইতেছে আপনি তো এটা নিয়ে সারাদিন ঘুমান এবং এটা নিয়ে চিন্তা করেন সারাদিন, তো এটার মধ্যে আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করেন। সো আপনি এই জায়গাতে এক্সপার্ট। সেম গোস ফর প্রোগ্রামিং। আপনাকে ফাউন্ডেশনটা বুঝতে হবে, প্রোগ্রামিংটা বুঝতে হবে, নিজে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে বুঝতে হবে যে এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা আমি ডিপ্লয়মেন্টটা কীভাবে কাজ করে। যখন এই জিনিসপত্রগুলো আপনি বুঝবেন, তখন এই টুলগুলো আপনার লাইফকে অনেক বেশি এফিশিয়েন্ট করে দেবে। আগে যেটা হইতো যে আপনি একটা প্রজেক্টে হয়তো বা কাজ করতেছেন, সেখানে কোনো একটা বাগস আসলো বা কোনো একটা ইস্যুজ আসলো, সেটা আপনাকে ফিক্স করার জন্য স্ট্যাক ওভারফ্লো নামে একটা জায়গা আছে, সেখানে খুঁজতে হইতো, গুগল করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে এটা বাগ ফিক্সিং করতে হতো। এখন যে জিনিসটা হবে যে আপনি ChatGPTর ভিতরে ওইটা যখন দিয়ে দিবেন, তখন ও আপনাকে অনেক ইজিলি চিন্তা করার জন্য কিছু ক্লু দিবে। এমন না যে আপনাকে কুইকলি সলভ করে দিতেছে, কিছু কিছু জায়গাতে দিবে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে যদি বলি, লার্জ অর্গানাইজেশনগুলো যারা এতদিন ধরে লেগেসি সফটওয়্যার বলে, সফটওয়্যারের ভাষায়, যে অনেক দিন ধরে একটা সফটওয়্যার তৈরি হয়ে আসতেছে, সেই সফটওয়্যারের ভিতরে আপনি যদি বলেন যে ভাই ChatGPT দিয়ে এখন আমি আরও 10টা ফিচার বানাই ফেলবো,
সেটা কিন্তু হবে না। আবার আপনি যদি দেখেন এই যে মেডিকেল সায়েন্সের কথা যদি আমরা বলি, আপনি যখন কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাবেন দেখবেন ওরা একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করে, সেইটা কত পুরানো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন চেঞ্জ কেন করা হয় না? এত এত নতুন নতুন টেকনোলজি আসা হয়েছে, কেন চেঞ্জ করা হয় না? কারণ এটা এমন একটা সফিস্টিকেটেড জিনিস, এটার ভিতরে যদি আপনি এমন একটা হয়তো বা টুল বা এমন একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করে ফেলেন যেটার ভিতরে হয়তো বা রিস্ক ফ্যাক্টর আছে, যেখানে মানুষের লাইফ নিয়ে সেখানে তো আপনি এরকম এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। এইটা ছাড়াও আমরা ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি চিন্তা করি, ব্যাংকগুলোতে এই যে কোর ব্যাংকিং সিস্টেম যেটা বলে, এখনও ইউএসের অনেকগুলো ব্যাংক আছে যারা কোবল নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা নাম এখন পর্যন্ত যারা সিএসসি স্টুডেন্ট পড়াশোনা করে তারা মনে হয় অনেকে নামই শুনে নেয়। সো এটা অনেক আগে অবসলিট হয়ে গেছে, সেইটা দিয়ে লেখা কোড এখন পর্যন্ত চলে। এটা একটা রিজন হইতেছে যে কিছু কিছু জায়গাতে এখন পর্যন্ত লিগেসি জিনিসপত্র ইউজ করা হয়। ডেভিন বা এই যে আমরা চ্যাটজিপিটির কথা বলি, এইটা আমাদের লাইফকে অনেক বেশি এফিশিয়েন্ট করে। আমি যদি আরেকটা ছোটো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমরা হয়তো বা 2008-10 পর থেকে ফেসবুক অনেক বেশি ইউজ করা শুরু করছি। ফেসবুকে আপনি যদি খেয়াল করে দেখেন যে ওই সময় আমরা যে ফেসবুক ইউজ করতাম, এখনকার ফেসবুকের ভিতরে কী ধরনের ডিফারেন্স, এবং রেগুলার কন্টিনিউয়াসলি ফেসবুক নতুন নতুন ফিচার ফাংশনালিটি রিলিজ করে যাইতেছে। সেই জায়গাটাতে প্রত্যেক বছর ফেসবুকে ধরেন প্রোডাক্ট ম্যানেজার আছে বা বিজনেস লিড আছে, তারা চিন্তা করে যে এই বছরে আমি 8টা থেকে 10টা ফিচার রিলিজ দেবো। আমার 100 জন ডেভেলপার আছে, তারা সপ্তাহে 5 দিন করে কাজ করবে, 40 ঘন্টা করে সময় আউটপুট দেবে। 40 ঘন্টার ভিতরে বছরে আগে 8টা থেকে 10টা ফিচার রিলিজ দেওয়া যেত। কিন্তু এখন আমার কাছে যখন এই এআই টুলগুলো আছে, যেটা আমাকে আরও বেটার চিন্তা ভাবনা করতে সহযোগিতা করবে। যেমন আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে কি আপনি নিজে অ্যাজ এ হিউম্যান 10,000 বই পড়ে সেটার ভিতরে যে লার্নিং ছিল সেটা কি মাথায় রাখা সম্ভব? পসিবল না। কিন্তু চ্যাটজিপিটির কাছে আছে, আপনি কোশ্চেন করবেন, সে আপনাকে অ্যান্সার দিবে। যেমন রিসেন্ট টাইমে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমার অফিসের কাছে একটা বই পড়া দরকার ছিল এবং বইটা খুবই খুবই চমৎকার। তো আমি চিন্তা করলাম যে এই বইটা এবং ওই বইটা কাইন্ড অফ হইতেছে যারা সি সুইট বা সি লেভেলের মানুষজন তাদের জন্য একটা গাইডিং প্রিন্সিপালের মতো। ওকে, তো সেই জায়গাটাতে পুরো একদম সিনারি ধরে দেওয়া আছে যে এরকম সিনারিওতে সিইও কেমন অ্যাক্ট করবে বা এরকম। এখন নামটা বলেন তো। এইটার সম্ভবত নাম হইতেছে যে বইটার নাম হইল দ্য গ্রেট সিইও উইদিন। ঘটনা যেটা হয়েছে, আমি চিন্তা করলাম যে বইটা তো পুরোপুরি মানে অ্যাকশন প্ল্যানে ভরা, তাহলে এখন আমি যে কাজটা করতে পারি, এই পিডিএফটাই আমি যদি চ্যাটজিপিটিকে আপলোড করে দিই, দিয়ে তারপরে আমি যদি ওকে সিনারিও বলি যে ভাই এই যে দেখো, এখন পিডিএফ আপলোড করার জন্য প্রিমিয়ামটা নিতে হয় হয়তো বা, কিন্তু আপনার এরকম জিপিটির অনেকগুলো মডেল এখন গিটহাবের ভিতরে পাওয়া যায়, যেটা আপনি লোকালি আপনার পিসিতে বসে রান করতে পারবেন। সেখানে ওটা ফিক্স থাকবে, আপনি যে পিডিএফ দিচ্ছেন ওই পিডিএফের ভিতরে ও আপনাকে অ্যান্সার করবে, মানে ওর বাইরে ওর কাছে তো ইন্টারনেট বা ওকে যেই ডেটা দিচ্ছেন সেটা। এখন আমি যখন ওকে একটা সিনারিও বলতেছি আমার অফিসে এই ঘটনা ঘটছে, এখন আমি কি চিন্তা করা যায়, ও কিন্তু আমাকে ক্লু দিতেছে, আমাকে অ্যাকশন প্ল্যান দিতেছে না, কিন্তু ক্লু দিচ্ছে। আপনি চিন্তা করেন তা না হলে আমার কী হইতো, বই খুঁজে খুঁজে, তাহলে আমার সময় কিন্তু সেভ করতেছে। সেম গোস ফর প্রোগ্রামিং। সো ফেসবুক আগে চিন্তা করতো যে আমি বছরে 8টা থেকে 10টা ফিচার রিলিজ দিতে পারি, কিন্তু আমার কাছে যখন এই টাইপের টুল আছে তখন কিন্তু আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আমি কিন্তু বছরে এখন 15 থেকে 20টা ফিচার রিলিজ দিতে পারি। 15 থেকে 20টা ফিচার রিলিজ দিলে কী হবে, অ্যাড রেভিনিউ বাড়বে, অনেক বেশি ইউজার এনগেজমেন্ট। হ্যাঁ, চাকরি যাইতেছে না, আমাদেরকে জাস্ট একটু নতুনভাবে চিন্তা করতে হবে। এখন আমি যদি চিন্তা করে বসে থাকি যে ভাই পৃথিবী আগায় যাইতেছে, আমি আগাবো না, এখন তাইলে তো আসলে খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। আপনাকে তো আসলে সময়ের সাথে সাথে সামনের দিকে আগায় যেতে হবে, এবং যেই টুলগুলো আসতেছে সেগুলো আপনাকে অ্যাডপ্ট করতে হবে, আপনাকে দেখতে হবে এটাকে কীভাবে আমি কাজে লাগাই সামনের দিকে আগায় যেতে পারি। আমাকে আমার গুরু রাইসুল ভাই একটা সবসময় একটা খুব চমৎকার কথা বলে, মেনস্ট্রেশন 23 সিইও, যে ইউ শুড হ্যাভ এ হ্যাকার মাইন্ডসেট। হ্যাকার মাইন্ডসেট মিনস হইতেছে যে আপনাকে কেউ কোনো কিছু একটা তৈরি করতে বলতেছে, আপনি চিন্তা করতেছেন আমাকে এটা আবিষ্কার করতে হবে, আমি এটা একদম শুরু থেকে, আপনাকে একে চারপাশে ফাইন্ড আউট করতে হবে যে এটা কোথায় অ্যাভেলেবল আছে। কারণ আপনি যে জিনিস চিন্তা করতেছেন ভাই এটা তো নতুন না, হয়তো বা এক্সিস্টিং একটা জিনিসের 20-30% জিনিস আপনি আপডেটেড কিছু একটা চিন্তা করতেছেন। তাইলে আপনাকে আপনার চারপাশ থেকে তো আগে বের করে দেখতে হবে যে আমার কাছে অ্যাভেলেবল রিসোর্স যেগুলো আছে সেটাকে আমি ইউটিলাইজ করে কীভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। আপনি সবসময় যদি চিন্তা করেন, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে একটা খুব কমন টেন্ডেন্সি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সবসময় চায় সে নিজে একটা জিনিস স্ক্র্যাচ থেকে তৈরি করবে, একটা সফটওয়্যার একদম শুরু থেকে আমি নিজে কোড লিখবো, লিখে আমি সামনের দিকে আগায় যাবো। আপনি নিজে যদি একটা জিনিস তৈরি করতে চান, গিটহাবে এরকম প্রচুর পরিমাণে প্রজেক্ট পাওয়া যায় যেগুলো অলরেডি ধরেন ই কমার্সের একটা টেমপ্লেট বা জিনিসপত্র তৈরি করা আছে। এখন এইটা হয়তো বা পারফেক্ট না। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা ই কমার্সের দোকান খুলবেন, আপনার ক্লায়েন্ট হচ্ছে একটা স্টার্ট আপ, তার শুরুতে তো ইউজারই নেই, তার জন্য আপনার একটা এত ফ্যান্সি একটা ওয়েবসাইট তৈরি করার দরকার নেই। আপনি তাকে জোড়া তালি একটা ওয়েবসাইট তৈরি করে দেন, খুব সুন্দর চলবে। খুব সুন্দর কথা।
আপনাকে কেন এরকম ফ্যান্সি ওয়েবসাইট তৈরি করতে হবে? আপনাকে শুরুতেই কেন $4 মতো একটা সাইট তৈরি করতে হবে যেটা খুবই পলিশ, খুবই সুন্দর, খুব স্লিক একটা ওয়েবসাইট? আপনি প্রথমে একটা টেমপ্লেট দিয়ে তৈরি করুন, বিজনেসটা যখন গ্রো করবে তাহলে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা কিন্তু ওইটা, যে বিজনেসের প্রবলেমটা আমার সলভ করে দিবে। সো ওই জায়গাটাতে আমি দেখি যে চ্যাটজিপিটি বা এআই আসলে আমাদের চিন্তা ভাবনা বা আমরা যে ওয়েতে সামনের দিকে আগাই, আমাদেরকে হয় কি আমরা যখন কোনো ডিসিশন নিই আমরা কিন্তু অনেকগুলো পয়েন্টের উপর ডিপেন্ড করে ডিসিশন নিই। আমার মাথার ভিতরে কিছু থাকে, কিছু ডিসিশন আসে হইতেছে আমার এক্সিস্টিং এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, আমি লাইফে এরকম সিনারিও আগেও ফেস করছি সেইটার উপর ডিপেন্ড করে কিছু ক্লু মাথায় আসে। এখন আমি যদি এরকম একটা টুল আমার কাছে থাকে চ্যাটজিপিটি, যে আমাকে আরও 10টা ক্লু দিতে পারে। আপনি ধরেন একটা থাম্বনেল ডিজাইন করবেন, আপনি পুরো সিনারিও এক্সপ্লেন করে ওরা বললেন, ও আপনাকে 10টা জিনিস দিল, 10টা জিনিস আমি ধরে নিলাম গার্বেজ, কিন্তু আপনি তো বুঝবেন যে কোন ওয়েতে আপনাকে চিন্তা করতে হবে। সো খুব সুন্দর, মানে দ্যাটস দ্য পয়েন্ট। এবং মজার ব্যাপার হইতেছে আমি যখন ইউনিভার্সিটিগুলোতে যাই, এতদিন পর্যন্ত আমাদের স্টুডেন্টদের একটা কমপ্লেন ছিল, আমার তো ভাই বড় ভাই নাই, আমার তো হইতেছে ব্রেন স্টেশনে কাজ করা মানুষ নাই, আমি কাজ। এখন কিন্তু ওই প্রবলেম অনেকখানি রিজলভ হয়ে গেছে। কিভাবে দেখেন, আপনার একটা গাইডলাইন দরকার। আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন, আপনি চ্যাটজিপিটির ভিতরে খুব সুন্দরভাবে যাবেন, যে আপনার সম্পর্কে লিখবেন, আপনার পার্সোনালিটি টেস্ট করবেন। পার্সোনালিটি টেস্ট কীভাবে করা যায়, আপনি ওই যে ব্রিক্সমায়ারের যে পার্সোনালিটি টেস্ট করা যায়, সো ওইখানে যে আপনি পার্সোনালিটি টেস্ট দিয়ে সার্চ দিলে গুগলে ওয়েবসাইট পেয়ে যাবেন, 50টার মতো কোশ্চেন থাকে, অ্যান্সার দিবেন, ও আপনাকে পার্সোনালিটি বলে দেবে। পার্সোনালিটি থেকে যেটা বোঝা যায় যে আপনার শেখার ধরনটা কেমন, আপনি চিন্তা ভাবনা কীভাবে করেন, আপনি ইনফরমেশন কীভাবে কনজিউম করেন। এই পার্সোনালিটি টাইপ দিয়ে আপনি যদি চ্যাটজিপিটিকে বলে দেন এটা আমার পার্সোনালিটি টাইপ, আমার এইভাবে শিখতে ভালো লাগে, আমি হয়তো বা ভিডিও দেখে শিখতে পছন্দ করি না, আমি টেক্সট দেখে পড়ে শিখতে ভালো লাগে, এবং এই ওয়েতে আপনি আপনার জীবন বৃত্তান্তটা ওর কাছে দিবেন। অথবা আপনি বলে দিলেন যে আপনার ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, ফুটবল দেখতে ভালো লাগে, ফুটবলের অ্যানালজি দিয়ে আমাকে যদি বোঝানো হয় আমি সব কিছু খুব ভালো বুঝি। অ্যান্ড দেন আপনি যদি ওকে বলেন যে আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি, আমার 4 বছরের ক্যারিয়ার প্ল্যানটা বা আমার 4 বছরের প্ল্যানটা কীভাবে হওয়া উচিত, যেটার মাধ্যমে আমি 4 বছর শেষ হয়ে যাওয়ার পরে যেদিন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে সেদিনই জব পাবো অথবা তার পরের দিন জব পাবো। ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে প্ল্যান বলে দেবে। এখন 4 বছরের যে প্ল্যান দিল এটা তো হয়তো বা আপনার জন্য ক্রিটিক্যাল, আপনি ওই প্ল্যানকে আবার 6 মাস 1 বছরে ওর কাছ থেকে ভাগ করেন, ও দেখবেন টাইম দিয়ে আপনাকে বলে দিবে যে দিনের কোন সময় কোনটা কি। তার মানে দেখেন আপনি এতদিন ধরে যে কমপ্লেনটা করছেন বড় ভাই নাই, চ্যাটজিপিটি তো আপনার বড় ভাই, চ্যাটজিপিটি বড় ভাই, তো চ্যাটজিপিটি তো আপনার বড় ভাই, তো তাইলে আপনি কেন এটাকে আপনার কম্পিটিটর বা এইটা আমার ভাই, এটা তো আমার লাইফ ইজি করার জন্য আসছে। এখন কিছু কিছু মানুষের চাকরি চলে যাবে যারা আপনার এই যে হয়তো বা ডেটা অ্যানালাইসিস করতো, বা ডেটা অ্যানালাইসিস বলবো না, আমি যেটা বলবো ডেটা এন্ট্রি করতো, এক্স্যাক্টলি ডেটা এন্ট্রি করতো, তাদের জন্য হয়তো বা যারা রিপিটেটিভ কাজ করতো। বা এটার জন্য তো আগেও একটা জিনিস ছিল, আরপিএ নামে একটা জিনিস ছিল, রোবোটিক প্রসেস অটোমেশন বলে একটা টুল ছিল, প্রিজমা বলে একটা টুল আছে, অলরেডি ফেমাস। সো এই ধরনের টুল দিয়ে অলরেডি এই রোবোটিক প্রসেস অটোমেশন অনেক আগে থেকে মানুষজন করে আসতেছে। কিন্তু চ্যাটজিপিটি বলেন বা ওপেন এআই বলেন বা যেটাই বলেন, যেমন আমাদের প্রোগ্রামিং হিরোর ক্ষেত্রেও একটা জিনিস আমরা করি। প্রোগ্রামিং হিরোতে এতদিন পর্যন্ত 4 বছর ধরে আমাদের কাছে কন্টিনিউয়াসলি স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে। তা আমরা এখন একটা চ্যাটবটের মতো জিনিস আমরা তৈরি করছি। সো সেইটার ভিতরে যে আপনি যদি কোশ্চেন করেন, এখন কোশ্চেনের ভিতরে আমরা যেটা করছি যে প্রিভিয়াসলি আমাদের কাছে যত কোশ্চেন আসছে সেগুলো দিয়ে আমরা একটা মডেল ট্রেন আপ করছি। এখন আপনি ধরুন একটা কোশ্চেন করলেন যেটা ওই সাবজেক্ট মানে যে লিস্টটা আছে সেটার ভিতরে কমন পড়লো না, ও তখন এবার ওপেন এআইয়ের কাছে যায়, যে বলে যে ভাই এটার অ্যান্সার তুমি আমাকে দাও। পরবর্তীতে এই ডেটাগুলো কিন্তু আবার আমরা অবজার্ভ করি, আমরা দেখি যে কোনটার অ্যান্সার কী দিছে, কোনটাকে আবার চেঞ্জ করা দরকার বা কী করা দরকার। তাহলে দেখেন আমার প্রিভিয়াস যে অ্যান্সারগুলো ছিল সেটার উপর থেকেও কিন্তু কিছু আমি হেল্প পাচ্ছি, আবার ওপেন এআই কিন্তু আমার জন্য কাইন্ড অফ একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে। সো মানে আমি তো দেখি যে আসলে এনলেস অপরচুনিটিস, আমি চ্যাটজিপিটি ছাড়া যেই দিন থেকে এই যে 2022 বা 23 নভেম্বর মাসে সম্ভবত এটা আসছে, আমি ডে 1 থেকে এটা ধরেন ইউজ করা স্টার্ট করছি, এবং কন্টিনিউসলি আমি দেখি যে আমি জেমনিও ইউজ করছি, মানে গুগল বার যেটা জেমনি হয়েছে। বাট জেমনি আমার কাছে অত বেশি একটা, জেমনি আপনার কাছে কখন ভালো লাগবে যখন আপনি রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করতে চান, আপনি ইন্টারনেটে কোনো কিছু একটা রিসার্চ করতে চান, 10টা ইউটিউব ভিডিও দেখে একটা সামারাইজ করতে চান, সেখানে আবার জেমিনি খুব ভালো কাজ করে, কারণ চ্যাটজিপিটি তো ডিরেক্টলি ইউটিউবের ভিডিও অ্যানালাইসিস করতে পারে না, ওকে ওই জেমিনি দিয়ে করতে হয়। তো আমি ওইটার ওপর একটা জিনিস বের করছি, যেহেতু আমার চ্যাটজিপিটি ভালো লাগে, আমি জেমিনির কাছে যে ইউটিউবের ভিডিওটা দিই, দিয়ে ও আমাকে একটা 10টা বা 12টা পয়েন্টের একটা সামারি দেয়, সেটা নিয়ে আমি আবার চ্যাটজিপিটির কাছে দিই, দিয়ে বলি যে এই যে একটা ইউটিউবের ভিডিও সেটা পাইছি, এখন তুমি এটা আমার চিন্তার সাথে বা আমি যে সিচুয়েশনে পড়ছি সেখান থেকে আমি কিভাবে বের হব। অনেক কথা কিন্তু বড় ভাইয়ের কাছে বলা যায় না, সে কথা তো চ্যাটজিপিটির কাছে বলা যায়। মানে পিওর লয়াল টু চ্যাটজিপিটি।
চ্যাট জিপিটির প্রতি এর চেয়ে বেশি লয়াল পারসন আমি এখনো দেখিনি। সো আপনারা মাশাআল্লাহ খুবই ভালো করতেছেন, ঝংকার মাহবুব ভাই এবং প্রোগ্রামিং হিরো মাশাআল্লাহ খুবই ভালো করতেছেন। আপনারা এখন বছরে ধরেন কতজন স্টুডেন্টস গ্র্যাজুয়েট করে? সোফার প্রোগ্রামিং হিরোতে ওভারঅল 3টা কোর্স আছে। ওকে, 3টা কোর্সে 15,000-এর মতো স্টুডেন্ট আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে এনরোল করে প্রতি বছরে? প্রতি বছরে এখন পর্যন্ত কতজন এনরোল করছে? এখন পর্যন্ত এইটা যদি বলি রাফলি 40,000 প্লাস, কারণ শুরুর দিকে ব্যাচগুলোতে তো এরকমই ছিল। এটা হিউজ একটা নাম্বার। এখন একটা আমি আপনাকে একটু চ্যালেঞ্জ ছুড়ে দেই আপনার কাছে, সেটা হচ্ছে যে দেখেন এই যে 40,000 পড়াশোনা করছে মানে এনরোলড হয়েছে, এর মধ্যে আসলে কতজন চাকরি পেয়েছে বা এরা কি সবাই চাকরি তো পাবে না, এদের আসলে কি হইতেছে, প্র্যাকটিক্যাল সিনারিওটা কি, মার্কেটে কি হইতেছে? 40,000 তো জব নাই বা অনেকে তো জব পাচ্ছে না, একটু যদি ভেঙে বলতেন। এই কোশ্চেনটার অ্যান্সার আমি হয়তো বা 2 ওয়েতে দিতে পারি। প্লিজ। নাম্বার 1 ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং শিখে সবাই ডেভেলপার হবে, এটা কিন্তু না আর কি। কারণ রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা ছোটোবেলা থেকে বা একটা সময় পর্যন্ত ছিল যে ম্যাথ, ইংলিশ এবং জেনারেল নলেজ এগুলো সম্পর্কে সবার কম বেশি ধারণা থাকতে হতো। সো রাইট অ্যাট দিস মোমেন্ট আমাদের কিন্তু প্রোগ্রামিংটাও ওইরকম একটা জেনারেল নলেজ ক্যাটাগরিতে পড়ে যাইতেছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, যে পার্সনটা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে তার কিন্তু এক্সেলের ভিতরে সারাদিন কাজ করতে হয়। এক্সেলের ভিতরে আপনি যদি অটোমেট করতে চান বা গুগল শিটের মধ্যে আপনি যদি কোনো কিছু অটোমেট করতে চান, সেখানে কিন্তু জি স্ক্রিপ্ট নামে একটা জিনিস আছে যেটা অনেকটা জাভা স্ক্রিপ্টের সাথে সিমিলার। গুগল শিট দিয়ে আপনি বড় একটা ডেটাবেসের কাজ আপনি করে ফেলতে পারেন। এখন সেই জায়গাটাতে আপনি চিন্তা করে দেখেন যে আপনি তো চিন্তা করতে পারেন আমি তো অ্যাকাউন্টেন্ট, আমি তো ফাইন্যান্স, আমি কেন ভাই প্রোগ্রামিং শিখব? প্রোগ্রামিং অবশ্যই দরকার। আপনি ডিফারেন্ট একটা সাবজেক্টে পড়েন, আপনি রিসার্চ করতে যাবেন, সেখানে আপনার ডেটা অ্যানালিসিসের জন্য আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, পাইথন লাগবে। সো ফ্যাক্ট হইতেছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া বা প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা ছাড়া সামনের দিকে আগায় যাওয়া আমার কাছে মনে হয় ইট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এখন আসি যে এই 40,000 মানুষ এই যে আপনার কোর্সের ভিতরে এনরোল করছে, এখানে একটা ফ্যাক্ট হচ্ছে 40,000 মানুষের ভিতরে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কোর্স কমপ্লিশন রেট হচ্ছে 37%। সো কোর্স কমপ্লিশন রেট বলতে আমরা যে জিনিসটা আমাদের কাছে একটা এটার মিনিং আছে বা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আমাদের কোর্সটা যেভাবে চলে যে আপনি যে কোনো সময় চাইলে কোর্সের ভিতরে এনরোল করতে পারবেন না। আমাদের কোর্স বছরে 2বার চলে। সো একটা হইতেছে জানুয়ারি মাস থেকে স্টার্ট হয় আর একটা জুলাই মাস থেকে। ইটস এ 6 মান্থস লং কোর্স। কোর্স জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হওয়ার আগে 15 দিন আপনার এনরোলমেন্টের সময় থাকে। একটা হইতেছে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 24 তারিখ এবং জুন মাসের 10 তারিখ থেকে 24 তারিখ। এই 15 দিনের ভিতরে আপনাকে এনরোল করতে হবে। এনরোল যখন শেষ হয়ে যাবে তারপরে আপনার 1 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ আর ওইদিকে হইতেছে জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের মোটামুটি কোর্সের ফ্লো বা স্টার্ট হয়ে যায়। ফ্যাক্ট যে জায়গাটাতে হয় যে কোর্সের ভিতরে যারা এনরোল করে 6 মাসের কোর্স, 6 মাসের ভিতরে ফিনিশ করার যে ব্যাপারটা, আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, সেটা 6 মাসে ফিনিশ করার ব্যাপারটা হতেছে 37%। সেটাও আল্লাহর রহমতে এটা গ্লোবালি আমি যদি নাম্বারটা বলি দ্যাট ইজ লেস দ্যান 3%। আপনি ইউডেমি, উডাসিটি, কোর্সেরা বা যেটা বলে বাংলাদেশের যত এডটেক ফাউন্ডার যতজনের কাছে যাবেন তারা হয়তো বা অনেকে অনেক অনেক নাম্বার বলবে, বাট 37% এটা আমরা ক্যালকুলেট করে বের করা। যেহেতু আল্লাহর রহমতে আমাদের কোনো ভিসি ফান্ডিং বা এই টাইপের কোনো কিছু নাই, সো আমাদের নাম্বার আসলে ফেক করার কিছু নাই। কারণ 37% মানে আমি যদি বলতে পারতাম ভালো একটা নাম্বার বললে তো আমার জন্যই ভালো হইতো, আমি 90% বললে তো আমার জন্য ভালো হইতো, আমি কেন কমায় 37% বলবো? সো আমার যেহেতু ভিসি ফান্ডিং বা এই টাইপের কোনো আসলে ব্যাপার নাই, তার মানে হইতেছে যে আমি যেটা অ্যাকচুয়াল, এবং আমরা এই বছরে টার্গেট সেট করছিলাম যে আমরা 2024-এ 60% পর্যন্ত নিয়ে যেতে চাই। দ্যাট উড বি ভেরি ভেরি টাফ। রিজন হইতেছে 6 মাসের ভিতরে ওই স্টুডেন্টের লাইফে বিভিন্ন ধরনের ইভেন্ট ঘটে, তার ইউনিভার্সিটির এক্সাম থাকে, তার হয়তো বা অসুস্থ হয়ে যায়, এটা সেটা নানাবিধ জায়গা। এই জায়গাটাতে প্রোগ্রামিং হিরো কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করার, এক হইতেছে মেন্টালি আর আরেকটা হইতেছে যে টেকনিক্যালি তার যে জায়গাগুলোতে স্কিল সেট বা যেখানে প্রয়োজন সেখানে সাপোর্ট করার চেষ্টা করে। তারপরও 37% শেষ করে। এখন 6 মাসের বাইরে যেও তার কাছে কিন্তু কন্টেন্টের অ্যাক্সেস থাকে, সে পরবর্তীতে এই কন্টেন্ট দেখতে পারে, নিজের মতো করে দেখতে পারে। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমার 6 মাসের যে আউটলাইন আছে তার হয়তো বা পুরোটুক প্রয়োজন নাই। আমার কোর্সের ভিতরে কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট জেএস মানে মান স্ট্যাক শেখাই আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে। অনেকে শুধুমাত্র রিয়াক্ট শিখতে চাই, তো সে হয়তো বা রিয়াক্টের পার্টটুকু দেখে হয়তো বা বাকিটুকু সে দেখে না। ওকে, ফ্যাক্ট হতেছে এই যে 37% যে শেষ করে, আমরা দেখছি যে 37%-এর ভিতর থেকে আমরা মোটামুটি 27%-এর মতো প্লেসমেন্ট করতে পারি। মানে কেউ যদি কোর্স ফিনিশ করে, কোর্স ফিনিশ করানোর জন্য আমরা যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, ইনফ্যাক্ট কেউ যদি কোর্সের ফ্লো থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ না দেখে, আমাদের একটা অটো লিস্ট জেনারেট হয়ে যায়। সেটার জন্য স্টুডেন্ট কেয়ার একটা টিমই আছে, তারা কন্টিনিউয়াসলি ফোন দেয়। ইট ইজ নট লাইক
যে আপনার ওই কল সেন্টার। মজার ব্যাপার হতেছে প্রোগ্রামিং হিরোতে 85% পিপল দে আর সলিড প্রোগ্রামার, ইনক্লুডিং মি, ঝঙ্কার ভাই এবং রাসেল। আমরা সবাই কিন্তু ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ডে এবং আমরা লাইফে একটা সময় প্রোগ্রামিং করে আসছি। ফ্যাক্ট হতেছে আমরা যেহেতু প্রোগ্রামিংটা পারি, এটা আমি নিজে পার্সোনালি প্রোগ্রামিং করা স্টার্ট করছি যখন আমি ক্লাস 9-এ পড়ি। এবং প্রোগ্রামিং শেখানোটা বা প্রোগ্রামিং মানুষ কীভাবে এফেক্টিভলি শিখতে পারে সেটা নিয়ে আমার একটা ডিপ ইন্টারেস্ট কাজ করে। তো এই জায়গাটাতে এই যে 85% আমার কল সেন্টারে বা আমার এই যে স্টুডেন্ট কেয়ারের যে পার্সনগুলো কল দেয় তারাও প্রোগ্রামিং পারে। তো সে জানে যে ওই পার্সনকে আমার কীভাবে সাপোর্ট দিতে হবে। সে বলতেছে ভাই আমি এই মডিউলটা তো বুঝতেছি না, সে অন স্পট ফোনের ভিতরে বলতেছে ভাই এটা তুমি এভাবে করো, এখান থেকে এই ভিডিওটা দেখো, এটা দেখো বুঝো। মানে ইট ইজ নট লাইক স্যার আপনি তো কোর্সে ভিডিও দেখতেছেন না, আসেন ভিডিওটা দেখেন, এভাবে কাজ করে না। তো এই ওয়েতে তাকে সাপোর্ট দেওয়া হয়। এটার পাশাপাশি ডেইলি 3 টাইমস লাইভ সাপোর্ট সেশন বলে একটা জিনিস আছে। গুগল মিটের ভিতরে স্টুডেন্ট বসে, ওখানে একজন ইনস্ট্রাক্টর বসে থাকে, তার কাছে সে স্ক্রিন শেয়ার করে তার প্রবলেম সলভ করে নিতে পারে। মজার ব্যাপার হতেছে প্রোগ্রামিং শিখতে গেলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয়, প্রোগ্রামিং শিখতে গেলে প্রথম দিন ভালো যায়, দ্বিতীয় দিন ভালো যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পুরো প্রসেসটা যখন কঠিন হইতে থাকে তখন পোলাপান চুল ছিঁড়তে থাকে। তখন সে বলে কি যে আমি তো শিখতে পারতেছি না, আমার তো বড় ভাই নেই, আমি হয় কি ইনফ্যাক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আমি পার্সোনালি যখন ব্রেনস্টেশন 23-তে 5 বছর কাজ করছি, সফটওয়্যার ডেভেলপমেন্টে বিগ চ্যালেঞ্জ হইতেছে যে আপনার টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। আপনাকে মানুষের সাথে কথা বলতে হয়, আপনি যে প্রবলেমটাতে পড়ছেন ডিসকাস করতে হয়, ভাই আমি তো এরকম প্রবলেমে পড়ছি, এখন এটা সলিউশন কীভাবে বের করবো। এখন আপনি যখন শিখতে যেতেছেন আপনার হয়তো খুব ছোট একটা প্রবলেম, কিন্তু আপনি কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারতেছেন না, কিন্তু ওই যখন গুগল মিট সেশনে গেছেন, ভাইয়ের সাথে কথা হয়েছে, আরে এটা তো এই যে এইটা তুমি এটা হয়ে গেছে। অথবা এরকম আমরা স্টুডেন্ট দেখছি খুব আপসেট, ভাই আর পারতেছি না, সেশন আসছে, আরে তুমি এত দূর পর্যন্ত চলে আসছো, জাস্ট কথা, একটা কথা। আমাদেরকে অনেক মানুষ অনেক সময় বলছে প্রোগ্রামিং হিরোর এই যে তোমরা যে ওয়েতে অর্গানাইজেশন চালাইতেছো স্কেলেবল না, এটা না সেটা না, এই ডেলি 3 টাইমস লাইভ সেশন দেওয়ার কী দরকার। তো সাউথ এশিয়ার রিজনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু ছোটোবেলা থেকে, আপনি যদি খেয়াল করে দেখেন স্কুল কলেজগুলোতে আমরা ঠিকই ক্লাস করতে যাই, কিন্তু কোচিংয়ে না গেলে আমরা পরীক্ষায় পাস করতে পারি না, বা বাসায় একটা প্রাইভেট টিউটর লাগে। সো এটা থেকে আমরা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বুঝি যে আমরা সেলফ লার্নিংয়ের ব্যাপারে আমরা খুব বেশি একটা ছোটোবেলা থেকে অভ্যস্ত না, বা সেলফ লার্নিংয়ের যে ব্যাপারটা ওইটা আমাদের ভিতরে আমরা ভাবি। এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার। আপনার ইউএসএ ইউরোপের দিকে হয়তো বা এই জিনিস ভালো কাজ করে, কিন্তু সাউথ এশিয়ার রিজনে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া বা শ্রীলঙ্কা যে কান্ট্রিগুলো আছে, এখানে কিন্তু এই প্রাইভেট পড়ানো বা একজন মানুষ আরেকজনকে পড়াবে বা বাচ্চা কাচ্চাকে পড়ানোর যে জিনিসটা, এটা সেম জিনিসটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হয় যে আপনাকে কেউ একজন যদি ওইভাবে সাপোর্ট না দেয়, আপনাকে যদি কেউ কথা না বলে আপনার সাথে, তখন শেখার ব্যাপারে ওই যে হয় প্রোগ্রামিং শেখা শুরু করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে। কারণ আমরা সবসময় যে জিনিসটা প্রোগ্রামিং হিরোতে বলি যে ভাই ইউটিউবের ভিতরে সবচেয়ে বেস্ট কন্টেন্ট আছে, কোর্সেরাতে আরও ভালো কন্টেন্ট আছে, ইউনিভার্সিটিতে আরও ভালো কন্টেন্ট আছে, যে জিনিসটা নাই সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেমটা। কারণ এই মেন্টাল সাপোর্টটা, এই যে বলবে একজন, যেদিন আমি পিছায় গেছি যে ভাই প্যারা নাই, 2 মাস তো শেষ করে ফেলছেন, এগুলো আপনার কাছে কোনো ব্যাপারই না, আগান, এই যে এই সমস্যা এটা এইভাবে সলভ করতে হয়, আপনার আগের ব্যাচের মানুষজনও করছে। আপনি যখন দেখবেন যে আপনি শুধু একা না, আমাদের একটা লিডার বোর্ড নামে একটা জিনিস আছে, যেখানে যদি 5000 স্টুডেন্ট থাকে, 5000 স্টুডেন্টের ভিতরে তার পজিশন কোথায় সে দেখতে পারে। আমরা আসলে কোনো কিছু কেন শিখতে পারি না, এটা একটা বড় কারণ হতেছে আমি যখন কোনো কিছু একটা শেখার কথা চিন্তা করি, আমি ওই রেলেভেন্ট মানুষের আশেপাশে থাকি না। তারপরে যে জিনিসটা হয়, ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে চাই, কিন্তু আমি বাসার মধ্যে বসে বসে কন্টেন্ট ক্রিয়েশন শিখতেছি। আমি যদি আপনার সাথে দেখা না করি, আমি যদি সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা না করি, তাহলে আমি বুঝবো না যে আমি কত কিছু জানি না, আমি যে কত বড় বোকা এটা তো আমার আগে বুঝতে হবে, তা নাহলে আমি শিখবো কেমনে? রাইট, মানে আমার লার্নিং গ্যাপটা তো বুঝতে হবে। এক্সেলেন্ট। কিন্তু আমি যখন এই যে একটা কমিউনিটির ভিতরে যাচ্ছি, আমি দেখতেছি আমার সাথে আরো হাজার হাজার মানুষ শিখতেছে, ওরা তো আগে যেতেছে, আমি কেন পারবো না? ওরা যদি যাইতে পারে আমার কি এক্সকিউজ? ওরাও তো আমার মতো নর্মাল মানুষজন। ওইটা কিন্তু আপনার একটা মেন্টাল প্রেশার তৈরি করে এবং মেন্টালি কিন্তু আপনাকে একটা ড্রিভেন একটা সিচুয়েশনে নিয়ে যায়। এবং ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য একটা ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট ফেসবুক গ্রুপ। ওখানে আপনি কন্টিনিউয়াসলি গেলে দেখবেন মানুষজন এটা বানাইতেছে, ওইটা বানাইতেছে, এটা দেখে তো আপনি অটো ইন্সপায়ার্ড হবেন, ভাই ও পারতেছে আমি পারবো না কেন? আমি রিসেন্টলি একটা স্টুডেন্টের সাথে কথা বলতেছিলাম, আমাদের পডকাস্টে তাকে ইনভাইট করছে। ও আমাকে বলতেছে ভাই আমি একদিন হঠাৎ করে এই ফেসবুক গ্রুপের ভিতরে যেয়ে দেখি যে এরকম ওয়েদার অ্যাপ বা এরকম একটা কোনো একটা অ্যাপ্লিকেশনের কথা বলছে, যেটা একটা খুব সুন্দর একটা জিনিস একজন তৈরি করছে। এবং যেই স্টুডেন্টের গল্পটা আমি বলতেছি, সেই স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে এর আগে কখনো প্রোগ্রামিংয়ের পিও জানতো না বা প্রোগ্রামিংয়ের সাথে ইনভলভ ছিল না। ও বলতেছে একদিন পুরা সারা রাত বসে সে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা টেবিলে বসে ওই পুরো অ্যাপ্লিকেশনটা নিজে থেকে তৈরি করার চেষ্টা করছে। ওর কথা ছিল ভাই
ও যদি তৈরি করতে পারে আমি কেন পারবো না? এখন এইটাই হইতেছে ফ্যাক্ট। আপনি যখন শেখার কথা চিন্তা করেন, আপনি ইউটিউবের ভিতরে যখন শিখেন, তখন আপনি নিজে নিজে শিখেন। নিজে নিজে যখন শিখেন, আজকে শিখলাম, কালকে শিখলাম না, পরশু দিন নাই, কে যায় আসে, কোথাও লিডার বোর্ড আছে, কোথাও কি আমার কেউ সাপোর্ট দিচ্ছে, কেউ কোনো কিছুর মধ্যে নাই। তার মানে সিস্টেম ছাড়া শেখা আলটিমেটলি ডিফিকাল্ট। এখন আসি এই যে এত মানুষকে শেখাইতেছে, এরা যাবে কই? ফ্যাক্ট যে জায়গাটাতে কাজ করে, কিছু মানুষ ডিরেক্টলি কিন্তু ডেভেলপার হবে না। সবার ভিতরে একটা কমন মানে আমার কাছে মনে হয় যে একটা রং আন্ডারস্ট্যান্ডিং আছে যে সফটওয়্যার কোম্পানিতে মনে হয় শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়াও তো ওখানে সেলস মার্কেটিংয়ের লোক আছে, এইচআরের মানুষ আছে, অপারেশনের মানুষ আছে, আরও তাবৎ বিজনেস অ্যানালিস্ট আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, প্রোডাক্ট ম্যানেজার আছে, দুনিয়া তাবৎ রোলস। প্রত্যেকটা জায়গাতেই তো আপনাকে প্রোগ্রামিংয়ের নলেজ লাগে, নাহলে আপনি কীভাবে ভালো হবেন? আমি বুঝছি যে সেলস মার্কেটিংয়ের জন্য বিবিএর নলেজ দরকার, ফাইন, কিন্তু আপনি যে জিনিসটা বেচতে চান সেটা নলেজ আপনি কোত্থেকে পাবেন? আপনাকে তো প্রোগ্রামিং শিখতে হবে, জানতে হবে। সবাই প্রোগ্রামিং শিখে 6 মাসের ভিতরে একদম নামি দামি ডেভেলপার হবে না, এবং আমরা এটা কখনো কাউকে প্রমিসও করি না। 6 মাসের ভিতরে সে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করার মতো লেভেল পর্যন্ত যাইতে পারে, বা জুনিয়র ডেভেলপার পর্যন্ত যাইতে পারে। অনেকের ক্ষেত্রে এটা 6 থেকে 8 মাসের মতো সময় লাগতে পারে। তবে আমি রাইসুল ভাইয়ের সাথে একবার কথা বলতেছিলাম, ইনফ্যাক্ট তপু ভাই নামে একজন আছে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মোটামুটি খুবই রিনন পারসন। সো এখান থেকে আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করছি যে কেউ যদি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বা ডেভেলপমেন্টে আসতে চায়, তার মিনিমাম 1000 ঘন্টা প্রোগ্রামিং করা দরকার। 1000 ঘন্টা প্রোগ্রামিং করতে হলে আপনার 1.5 বছর সময় দিতে হবে। আপনাকে ডেইলি 5 থেকে 6 ঘন্টা টাইম দিতে হবে, সপ্তাহে 5 দিন, 2 দিন আপনার ছুটি থাকবে। টানা 6 মাস প্রথমে শিখবেন, পরবর্তী 6 মাস আপনি এটা ইমপ্লিমেন্ট করবেন কোথাও, তারপরে যে আপনি একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ পর্যন্ত যাইতে পারবেন। ফ্যাক্ট হইতেছে ভাই, এখন আপনি বলতে পারেন আমি এত পরিশ্রম কেন করব, আমি তো কোনো কিছু একটা শিখে যা জোড়াতালিতে একটা শিখে ফ্রিল্যান্সিং শুরু করবো, $1000 ইনকাম করবো, তারপর নাফিস ভাই আমাকে পডকাস্টে ইনভাইট করবে, এই টাইপের একটা জিনিস হইতেই পারে। ফ্যাক্ট যে জায়গাটাতে যে ভাই প্রোগ্রামিং জিনিসটা মানে এটা এত সোজা জিনিস না, কোনো কিছুই আসলে সোজা না। এই পডকাস্ট করা কি অনেক সোজা? ডে ওয়ানে আপনি যখন শুরু করছেন সেই অবস্থার কথা চিন্তা করে আর এখনকার অবস্থা আপনি বুঝেন, এভরিথিং ইজ হার্ড। সেই জায়গাটাতে আপনাকে শুরুতে একটু টাইম ইনভেস্ট করতে হয় যে কোনো কিছুর পিছনে। আমরা সবসময় যেটা করি, হাইপড একটা জিনিস খুঁজি, কোনটা করলে টুসেন পডকাস্টে আসা যাবে। ডোন্ট গেট মি রং। সো ফ্যাক্ট হইতেছে আমি সবসময় ফেমের দিকে আমার একটা থাকে। ফ্যাক্ট হইতেছে আপনার কোন জিনিসটা ভালো লাগে সেইটাকে ফাইন্ড আউট করে সেইটার পিছনে, এখন আপনার 8টা-10টা জিনিস ভালো লাগতেই পারে, কোনো সমস্যা নেই, 4টা জিনিস ভালো লাগুক, কোনো সমস্যা নেই। আপনার যেটা করা দরকার, একটা জিনিসকে মিনিমাম 6 মাস টাইম দেওয়া দরকার, মিনিমাম। সেটার পিছনে আপনি 3 থেকে 4 ঘন্টা ডেইলি যদি কন্ট্রিবিউট করতে পারেন 6 মাসের মতো সময়। মানুষ সবসময় বলে কি যে ভাই প্যাশন খুঁজতে হবে, প্যাশন। ভাই প্যাশন কোত্থেকে আসে? যখন আপনি একটা জিনিস ওভার অ্যান্ড ওভার করতে থাকেন, যখন আপনার ভালো লাগে তখন সেটা প্যাশন হয়ে যায়। এখন আপনার পডকাস্ট করা প্যাশন হয়ে গেছে, কিন্তু আপনি এর আগে তো অন্য ভিডিও বানাইতেন, তাই না? মানে আমি তো আপনাকে অনেক আগে থেকে চিনি। এখন ফ্যাক্ট হইতেছে ভাই এখন আপনার মানুষের কথা শুনতে ভালো লাগে। কেমনে ভালো লাগে? আপনি যখন করছেন, করতে করতে দেখছেন আরে এই জিনিসটা তো মজা, দুনিয়ার মানুষকে ডেকে অনেক মজা মজা ইনফরমেশন জানা যায়, এখান থেকে তো আমিও বিজনেস শিখতে পারি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি এই একটা জিনিস এই খাবলা দিব, এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খাবলা, যখন যেটা ভালো, আজকে ইউটিউবিং শুরু করতে হবে, কালকে ডিজিটাল মার্কেটিংয়ে যেতে হবে, পরশু দিন যেতে হবে কন্টেন্ট, কোনটাই কিন্তু কাজ করবে না। 6টা মাস সময় আপনাকে দিতে হবে। এক্সেলেন্ট। 6টা মাস সময় যখন আপনি দিবেন তখন আপনি একটা জায়গা পর্যন্ত পৌঁছাবেন। এরপর আপনাকে খুঁজে বের করতে হবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কার একটা ওয়েবসাইট লাগবে, তারা বলবেন ভাই দেন একটা ওয়েবসাইট বানাই দিই। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন একটা প্র্যাকটিক্যাল কাজ দিবেন, একটা কমিটমেন্ট দিবেন যে ভাই 1 মাসের ভিতরে কিন্তু ওয়েবসাইটটা দিব, মাথার মধ্যে কিন্তু প্যাড়া। নিজে একটা ওয়েবসাইট যখন বানানোর কথা চিন্তা করবো, ঠিক আছে ভাই করছি, এই 2 দিন করছি, 3 দিন না ভালো লাগতেছে না, কিন্তু আমি যখন আরেকজনের রেসপন্সিবিলিটি মাথার মধ্যে নিব তখন কিন্তু শেষ করতে হবে। এটা খুব সুন্দর। সিচুয়েশনে পড়তে হয়, সিচুয়েশনে না পড়লে কোনো কিছু হয় না। তো এর পরবর্তীতে আপনি এই 6 মাস ধরে কিছু টাকা পয়সা আপনাকে দিবে, বন্ধুবান্ধব হয়তো অল্প কিছু দিবে, অনেকে কমিটমেন্ট করে টাকা পয়সা না দিবে, ফাইন, কোনো সমস্যা নেই। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানুষজন 5 থেকে 6 বছর যদি রিজনেবলি ভালো অ্যাভারেজ লেভেলে কাজ করে, লাখ টাকা বেতন পাওয়া পসিবল। এইটা অধিকাংশ মানুষের জানা না, ইনফ্যাক্ট যারা কম্পিউটার সায়েন্সে পড়ে তারাই জানে না। তো সেই জায়গাতে আপনি লাখ টাকা বেতনের কথা যদি চিন্তা করেন, তা আপনি শুরুতে ভাই 1.5 বছর কি পরিশ্রম করতে পারবেন না? অবশ্যই। অন্য ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু এক্সেপ্ট আপনি যদি এমএনসির গুলো বাদ দেন, নর্মাল কোনো একটা ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু এই 5 বছর বা 6 বছরের মতো সময়ের ভিতরে এত ভালো টাকা পয়সা এবং পরিবেশ, বিশেষ করে আপনি যদি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে ঢুকেন, এত ফ্যান্সি পরিবেশ, খাওয়া দাওয়া ফ্রি অনেক জায়গাতে, সকালবেলা নাস্তা, বিকালে নাস্তা, কত কিছু নাই।
মানে কি নাই এই জায়গার মধ্যে। তো এইরকম একটা লাইফস্টাইল আপনি যখন চান, আমি দেখি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ডেভেলপারদের বা ইঞ্জিনিয়ারদের বা টেকনোলজি রোলে কাজ করে প্রথম 2 থেকে 3 বছর একটু স্ট্রাগলিং টাইম নেই পুরো জিনিসটা শিখতে, বুঝতে, সব কিছু একটা মানে ফর্মে আসতে। কিন্তু এর পরবর্তীতে লাইফ কিন্তু মোটামুটি একটা রিজনেবল জায়গাতে চলে যায়। এখন আসি যে ব্যাক টু দ্য মেইন কোশ্চেন, যে এই পার্সনগুলা সবাই ডেভেলপার হবে না, কিছু মানুষ ডিফারেন্ট ফিল্ডে চলে যাবে। আপনি এই যে কিছুক্ষণ আগে শো শুরু করার আগে আমাকে বলতেছিলেন যে ইম্প্যাক্ট একাডেমির ওয়েবসাইট বানানোর জন্য আপনি অনেক প্যারা খাইতেছেন, কারণ টেকনোলজির লোকজন আপনাকে বিভিন্ন জিনিসপত্র বুঝাইতেছে। আপনি এন্টারপ্রেনার হবেন, আপনার তো টেকনোলজির রিজনেবল একটা ধারণা থাকা দরকার। আমি বলতেছি না আপনি ডেভেলপার হয়ে যান, কোড করতে থাকেন, কিন্তু একটা ধারণা তো থাকা দরকার। একটা ওয়েবসাইট কেমনে কাজ করে, ফ্রন্ট এন্ড কেমনে, ব্যাক এন্ড কেমনে, সার্ভার কেমনে কাজ করে। আমি তো সাফার করতেছি আসলে। তাইলে দেখেন, আপনি বিজনেস করতে চান, কিন্তু এটার ভিতরে তো এটা ছাড়া আপনি বিজনেসটা তো করতে পারবেন না। তার মানে আপনাকে কিন্তু রিজনেবল একটা নলেজ থাকা দরকার। আমি বলতেছি না 4 বছরের সিএসসি ডিগ্রি নিয়ে, আমি কিন্তু বলতেছি 6 মাস সময় ইনভেস্ট করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এবং এই সময়টা আপনি যদি ইনভেস্ট করেন, আপনি প্রোগ্রামিংটা শিখলেন, আপনি বুঝলেন অবস্থাটা কি। আমরা দেখছি যে কোর্সের ভিতরে কেউ যদি 6 থেকে 8 মাস সময় ইনভেস্ট করে, 80 to 85% ক্ষেত্রে তাকে আমরা জব প্লেস করে দিতে পারি উইদিন 8 to 10 মান্থস। তাকে কোনো একটা কোম্পানিতে জব পর্যন্ত বা ইন্টার্নশিপ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। আমাদের ফিলোসফিটা ছিল এরকম যে ভাই, মার্কেটে প্রচুর ফ্রিল্যান্সার নিয়ে অনেক কথাবার্তা হয়, আমরা পেপারে নিউজ দেখি, এটা সেটা দেখি। বাংলাদেশের মার্কেটে কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি আপনাকে লিঙ্কডিনে এখন খুঁজে বের করে দিতে পারি যে কী পরিমাণ ডেভেলপারের শর্টেজ আছে বা কোম্পানিগুলো ডেভেলপার খুঁজতেছে। এখন এই জায়গাটাতে আপনি যেটা করতে পারেন, সবার জন্য কিন্তু ভাই ফ্রিল্যান্সিং না, আমি এই জিনিসটা বুঝাইতে পারি না মানুষকে। ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু কোর স্কিল সেটটা মূল ব্যাপার না, ব্যাপার হচ্ছে বেচা কেনাটা হচ্ছে মূল বিষয়। আমি 2017 সালে ফ্রিল্যান্সিংয়ে অল্প কিছুদিন কাজ করছি, 3 থেকে 4 মাসের মতো সময়। আমি চায়নাতে গেছিলাম আমার ওই পড়াশুনো করার জন্য। এরপরে আমি মোটামুটি 4 দিনের মতো ছিলাম। 4 দিনের মতো থাকার পরে আমি আবার বাংলাদেশে ব্যাক করি, কারণ আমার কাছে ওখানে যে খুবই সাফোকেটিং লাগতেছিল যে বাংলাদেশে আমাকে ব্যাক করতে হবে। এরপর আমার আব্বা, এটা একটা লম্বা স্টোরি, হয়তো বা পরে কখনো বলবো। কারণ আমার আব্বা আম্মা বলছে যে তুমি যদি এই দেশে ব্যাক করে আসো, তোমার সাথে আর কোনো কথাবার্তা নাই, তুমি তোমার মতো থাকো। তো ওই সময় আমি যখন দেশে ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি কিছুদিন ফ্রিল্যান্সিং বা আপওয়ার্কে কাজ করা স্টার্ট করি। তাই না, আমি তো কোডিং করি ধরেন ক্লাস 9-এ যখন পড়ি তখন থেকে। তো আমি ওয়েবসাইট বানানো, টুকটাক ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্টের জিনিসপত্র আমার মোটামুটি একটা ভালো ধারণা আছে। আমি দেখলাম যে আপওয়ার্কের ভিতরে কিছু কাজ দেখে আমি বুঝি যে এই কাজটা আমি করতে পারবো, মানে দেখলে বোঝা যায় না যে এটা আমি পারবো কিনা। এখন ফ্যাক্ট হইতেছে আমি অ্যাপ্লাই করি, দেখি কাজ পায় না, অ্যাপ্লাই করি কাজ পায় না, অ্যাপ্লাই করি। ঘটনাটা কি, আমি অনেক ঘাটাঘাটি করে, আমার ইউজুয়ালি যেটা হয় যে আমি যখন কোনো কিছুতে আমার একটা ইন্টারেস্ট কাজ করে, তখন আমি ওইটা নিয়ে ধরেন ডিপ অ্যানালাইসিস করা শুরু করি। যেমন আমাদের রিসেন্টলি আমরা একটা পডকাস্টের স্টুডিও সেট আপ করছি, আপনি এসে দেখছেন যে আমি বিভিন্ন ইকুইপমেন্টের কথা জানতে চাচ্ছি, ভাই এটা কি ওইটা কি। সো ফ্যাক্ট যে জায়গাটাতে পরে আমি ফাইন্ড আউট করলাম যে ইউডেমিতে একটা কোর্স ছিল ইন্ডিয়ান এক ভদ্রলোকের, সে দেখাইছে যে কিভাবে বিডিং লেটার লিখতে হয়, মানে আপওয়ার্কে বিডিং লেটারটা, যে আপনি ক্লায়েন্টকে কিভাবে লেটারটা লিখলে সে আপনার সাথে কনভিন্সড হবে। এটা তো ভাই ডেভেলপমেন্টের নলেজ না, এটা তো প্রোগ্রামিংয়ের নলেজ না, এটা তো সেলস মার্কেটিং। আপনি একটা অফিসে যখন ডেভেলপার হিসেবে জয়েন করেন, আপনি কি সেলস মার্কেটিং করেন? আপনি একদিন শুধু সেলস মার্কেটিং করেন যেদিন আপনি ইন্টারভিউ দেন। ইন্টারভিউ দিন আপনার স্কিলটা সেল করতে হয়। আদার দেন দ্যাট ওই কোম্পানিতে তো সেলস মার্কেটিংয়ের লোক আছে, তারা আপনাকে কাজ এনে দেয়, আপনি কোড করেন। আপনার কাজ কোড করা। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেখবেন অনেক ভালো ভালো ডেভেলপার কিন্তু কাজ পায় না, কিন্তু অনেক অ্যাভারেজ লেভেলের ডেভেলপার কিন্তু অনেক কাজ পায়। কারণ কি? সেলসে ভালো, সে কনভিন্স করতে পারে মানুষকে। কমিউনিকেশন তো ভাই সবাই ভালো পারবে না, সবার কথা বলতে ভালো লাগবে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নেই। সবাইকে কথা বলতে হবে, সবাইকে এসে মানে অনেক ফ্লারিশিং হইতে না, এটা খুব রং একটা এক্সপেকটেশন সেট করা হয়ে যায়, নিজের প্রতি নিজের একটা কাইন্ড অফ একটা জুলুম করা, যে আমি তো এর মতো কথা বলতে পারি না, আমি তো ওর মতো কথা বলতে পারি না। না, অ্যাবসলিউটলি ফাইন। কেউ যদি কথা কম বলতে পছন্দ করে সে কথা কম বলবে। কেউ যদি কথা কম বলতে চায় তাহলে তার এমন একটা স্কিল সেট বের করতে হবে কথা কম বলে যেন কাজ হয়। কিছু একটা তো থাকতে হবে, আইদার কথা বলবেন অথবা কাজ করবেন। আপনার যদি ভাই দুইটার কোনোটাই না থাকে, আপনাকে দিয়ে মানুষ করবে কি? আপনি চিন্তা করে দেখেন, মানে আপনাকে তো কোনো একটা অর্গানাইজেশন কোনো একটা কাজে লাগাইতে চাই আলটিমেটলি। এখন আসি যে আমি ফ্রিল্যান্সিংয়ের কথা বলতেছিলাম, তো ফ্রিল্যান্সিংয়ে যে অনেকে যে এই ধরাটা খায়, সে স্কিলটা শিখে কোনো মতে শিখে তো সেলস মার্কেটিং করতে পারে না। ইংলিশ স্পোকেনে আমাদের এমনিতে একটু দুর্বলতা আছে, আমরা কথাবার্তা অত ভালো বলতে পারি না। পরে ওই জায়গায় যে কিন্তু আমি ধরাটা রাখে আমি বলি কি, এই টেকনোলজি তো ভালো না, এই নিয়ে কাজ নাই, সবাই এটা তো একটা স্ক্যাম। এটা এখন যে বুঝাইছে তারে হয়তো বা স্ক্যাম হইতে পারে। এখন ফ্যাক্ট হইতেছে কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। ইনফ্যাক্ট ফ্রিল্যান্সার, কিছু ফ্রিল্যান্সার আছে কাজ করে কুলাইতে পারে না, টিম খুলে ফেলছে, করে ফেলছে, নিজেরা একটা অফিস নিয়ে বসে পড়ছে।
এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হতেছে যে প্রোগ্রামিং হিরো থেকে এখন পর্যন্ত আল্লাহর মধ্যে 3800 মতো স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে জব বা ইন্টার্নশিপ পাইছে। আমরা চিন্তা করে দেখলাম যে এত স্টুডেন্ট কোথায় জব বা ইন্টার্নশিপ পায়, বিশেষ করে ইন্টার্নশিপ পজিশন এমনিতে একটু ওপেনিং শুরুতে কম থাকে। পরে আমরা তো প্রত্যেকটা জায়গাতে স্টুডেন্টের ইনফরমেশন আমরা ভ্যালিডেট করার চেষ্টা করি, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, ইনফ্যাক্ট কোনোটাতে যদি আমাদের ডাউট মনে হয় ওই কোম্পানির এইচআরের সাথে পর্যন্ত আমরা কমিউনিকেট করে দেন ভ্যালিডেট করে আমাদের ডেটাবেসের ভিতরে ইনফরমেশনটা রাখার চেষ্টা করি। সেই জায়গাটাতে আমরা দেখলাম যে এমন অর্গানাইজেশনের নাম যেগুলোর নামই আমরা কোনোদিন শুনি নাই। পরে আমরা ফাইন্ড আউট করলাম যে যশোরে বসে এক লোক, সে ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো, সে একটা ফ্ল্যাট ভাড়া নিছে, এখানে 8-10 জন মানুষ কাজ করে, সেখানে আমার স্টুডেন্টটা যে কাজ করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কারণ ও তো কাজ করা দরকার, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার, ও বড় কোম্পানি কাজ করতেছে না ছোটো কোম্পানিতে কাজ করতেছে, ডাজেন্ট ম্যাটার। ফ্যাক্ট যে জায়গাটাতে হইল যে সবাই কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে না, তাহলে কি এই মানুষগুলো যাবে কই? ফিজিক্যাল অফিসে কাজ করবে, ফিজিক্যাল অফিসে তো আপনার সেলস মার্কেটিং কিছু নেই, আপনি কোড করতে পারেন, যে কোড করবেন, কোড করে দিয়ে করে চলে আসবেন। সো জবের যে জায়গাটাতে বলতেছিলাম যে এত মানুষের ভিতরে সবাই আসলে আলটিমেটলি ডেভেলপার হবে না, কিছু মানুষ ডিফারেন্ট ফিল্ডে যাবে। এবং এখানে একটা ফ্যাক্ট হইতেছে সবাই 6 মাসের ভিতরে ডেভেলপার হয় না, 6 মাসের জার্নিটা শেষ করার পর অনেকের জন্য আরও কিছুটা সময় লাগে। কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখছি যে 1 বছরের মতো সময় লাগে, কিন্তু লেগে থাকতে হবে। লেগে যদি আপনি থাকেন একটা না একটা জায়গায় যাবেন, আইদার আপনি এটা দিয়ে নিজে একটা ব্যবসা করবেন, অথবা আপনি কয়েকজন মিলে একটা টিম ফর্ম করে ফেলবেন। যেমন আমাদেরই স্টুডেন্ট কোর্স কমপ্লিট করে নিজে হয়তো বা কাজ করতো, একটা রিমোট জবে কাজ করতো, সেখান থেকে ও নিজে একটা টিম ফর্ম করে সে আরও 3-4জন মানুষজনকে এমপ্লয় করার চেষ্টা। এবং আমরা এরকম বেশ কিছু এক্সাম্পল পাইছি, আমরা ইনফ্যাক্ট ওদেরকে নিয়ে আলাদা করে সেশন করবো যে ওরা ডেভেলপার হইতে এসে কাইন্ড অফ এন্টারপ্রেনার হয়ে গেছে। কারণ এর ভিতরে তো অনেকে খুব ভালো কথা বলতে পারে, অনেকে খুব ভালো কনভিন্স করতে পারে মানুষজনকে। সে হয়তো বা কানাডার এক ভদ্রলোকের জন্য কাজ করতো, রিমোট জবই করতো। এবং ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আরও একটা প্যারা আছে, সেই প্যারাটা হইতেছে $1000 বাইরে আর একটা প্যারা হইতেছে ক্লায়েন্ট খুঁজতে হয়। রিমোট জবে কিন্তু আপনার ক্লায়েন্ট খুঁজতে হয় না, আপনার জবটা ফিক্সড, মাস গেলে বেতন পান। ফিজিক্যাল অফিসে গেলেও কিন্তু জবটা ফিক্সড, কিন্তু সবার জন্য কিন্তু এটা সুইটেবল না। আগে বুঝতে হবে যে কোনটা আমার জন্য ভালো, যেটা আমার জন্য ভালো সেটাই আমার করা দরকার। সো চাকরি বাকরির যে কথা বলতেছেন, চাকরি বাকরি আসলে আছে, যে পুরো জার্নিটা শেষ করে সে চাকরি বাকরি পায়। এবং সেইটার কারণে আমরা দেখি যে এখন পর্যন্ত মাসে আমরা মোটামুটি 100+ নতুন জব প্লেস করতে পারি। এখন সবগুলোতে আমরা জব প্লেস করি ব্যাপারটা এরকম না, আমাদের কিছু পার্টনার অর্গানাইজেশন আছে লোকালি বা ইন্টারন্যাশনালি, সফটওয়্যার কোম্পানি বা টেকনোলজি কোম্পানি। এটার বাইরেও স্টুডেন্টদেরকে আমরা শেখানোর চেষ্টা করি যে সে নিজে কীভাবে অ্যাপ্লাই করবে, একটা জবে কীভাবে তার অ্যাপ্লাই করা দরকার, তার ইন্টারভিউটা সে কীভাবে পার্টিসিপেট করে। আমরা মক ইন্টারভিউ নেই, মক ইন্টারভিউতে আমরা টেকনিক্যাল মানুষজন আছে, সে বসে টেকনিক্যালি ইন্টারভিউ নেয়। সো এখানে যারা ইনভলভ, এই যে আমাদের প্রোগ্রামিং হতে আল্লাহর মতো 132 জন মানুষ, সবাই টেকনোলজির সাথে ইনভলভ, এভরিওয়ান নোস অ্যাবাউট প্রোগ্রামিং। সো সেই জায়গাটাতে এই গাইডেড সিস্টেমের ভিতর দিয়ে যখন কেউ একটা পার্সন যাবে, শুধু একটা জিনিস এনশিওর করতে হবে, ডেইলি এই 6 থেকে 7 মাসের মতো সময়, মানে 6 মাসের মেন কোর্স, এখানে তার ডেইলি 6 থেকে 7 ঘন্টা টাইম অ্যালোকেট করতে হবে। সেই টাইম অ্যালোকেট করা পসিবল, ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টই পসিবল। আমাদের লাইফে 24 ঘন্টা সময় 3 ভাগে ভাগ করেন, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা ইউনিভার্সিটিতে থাকেন, 8 ঘন্টা ঘুমান, বাকি 8 ঘন্টা কী করেন? এইটার হিসাব কেউ যদি কমেন্ট সেকশনে বলতে পারে, আমি তার জন্য আলাদাভাবে হয়তো বা একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো। প্লিজ। সো সময় কিন্তু 24 ঘন্টা, 8 ঘন্টা ইউনিভার্সিটিতে থাকেন, ইউনিভার্সিটি আমি একটা জব হিসেবে ধরে নিচ্ছি, বাকি 8 ঘন্টা করেন কি? এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কাছে নাই। সেই 8 ঘন্টার ভিতর থেকে 6 থেকে 7 ঘন্টা বের করা পসিবল। ওইটা যখন বের করবেন তখন এমনিতেই সব ইকুয়েশন মিলে যাবে। এবং আমরা এই যে যত স্টুডেন্ট জব বা ইন্টার্নশিপ পাই, আমরা সবসময় বলি এই স্টুডেন্টগুলো প্রোগ্রামিং হিরো না, ও নিজেও যদি ডেইলি এরকম 6 থেকে 7 ঘন্টা টাইম দিত কোনো একটা স্কিলের পিছনে, ও ভালো হইতে বাধ্য ভাই, ওরে কেউ ঠেকায় রাখতে পারবে না। আমি দেখি যে আসলে চাকরি বাকরি নিয়ে টেনশন করার কিছু নাই। আমি এখানে একটু অ্যাড করি। কিছুদিন আগে একটা এপিসোডে সাজ্জাদ একটা কথা বলছিল, অ্যাকচুয়ালি সাজ্জাদের কথা না, এটা কোরআনেরই একটা আয়াত, আল্লাহ তাআলা। তো কথাটা আমি একটু রিফ্রেশ করেই বলতেছি, কিন্তু আপনি যখন বলতেছেন তখন ওটা আমার বারবার আমার মাথায় আসতেছে, এবং এটা আমি বারবার আমার আশেপাশে এত এভিডেন্স দেখতেছি। কথাটা হচ্ছে, আমি যদি ইংলিশে বলি, রিফ্রেশ করতেছি যে সুন ইয়োর এফোর্টস উইল বি সিন। মানে আমি যে কষ্টটা করতেছি, আমি যে এফোর্টসটা দিচ্ছি, সুন ইট উইল বি সিন। এখন আমি যদি সারাদিন বসে বসে খাই আর রাতের বেলা এটা করি খাই তাই, অবশ্যই আমি মোটা হয়ে যাব। আবার আমি যদি ভাত খাওয়া কমাই দিই তাহলে অবশ্যই আমি শুকাই যাব। সো আসলে আমরা এই যে যেটা আপনি বলেন যে 8 ঘন্টা আমি আসলে করতেছি এটা কি, বা আমি আমি জানি যে আপনিও অনেক এইজ আমাদের থেকে অনেক ছোট, এবং আপনি যে ব্রেন স্টেশনেও আপনি অনেক ছোট
থেকে আপনি কাজ করতেছেন 21 বছর বয়সে আপনি ব্রেন স্টেশনে ঢুকছেন, হ্যাঁ, এবং আপনি মাশাআল্লাহ অনেক কিছুতে ইনভলভড এখনো আছেন, মানে অনেক কাজ করতেছেন। মানে আমার কথা হচ্ছে কি, আমি যেটা বুঝাতে চাচ্ছি, প্রোগ্রামিং হোক আর যেটাই হোক না কেন, যে স্কিলই আমরা করি না কেন, যদি এফোর্ট দিই, কষ্ট করি, পরিশ্রম করি, এইটার আসলে রেজাল্ট দেয়। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি একটা পডকাস্ট দেখতেছিলাম, একটা বাংলাদেশি একটা পডকাস্ট। সো ওইখানে একটা ভাই কথা বলতেছেন যে উনি 2013 সালে অ্যাপ ডেভেলপ করতেছিলেন একটা বিজনেস নিয়ে আর কি। তো ওটা ফেইল করছে, তাহলে উনি অনেক টাকা লস করছে, তাহলে ওকে আমরা বলতে পারি ফেইলার, তাই না? তাহলে তো উনি তো ফেইলার, কারণ উনি তো আমরা তো প্লাস মাইনাস বুঝি, ম্যাথ, ইনভেস্ট করছি, লস করছে, তাহলে উনি ফেইলার। তো এখন এত বছর পরে 2024 সালে এসে হি ইজ ভেরি সাকসেসফুল, আইটি সেক্টরে কাজ করতেছে, বাট হি ইজ ভেরি সাকসেসফুল। তাহলে কি উনি আসলেই ফেইলার না? সো আসলে আমি মনে করি যে এই যে আমরা, আপনি অনেক কিছুই বললেন যে আমরা টু সেন্স পডকাস্ট বা আমাদের অনেক কিছু, এনিথিং, এটা ডাজন্ট ম্যাটার, XYZ। হ্যাঁ, আমি যদি টু সেন্স পডকাস্টের কথা বলি, যেটাই বলি না কেন, আমি দেখছি যে কি ভাই, যেখানে এফোর্ট দিছি, যদি আল্লাহ, আমি মনে করি যে আল্লাহ যদি মনে করে যে এখানে ভালো আছে, ভাই এফোর্টস আমি দেখছি, আলহামদুলিল্লাহ। সো ওইটা আর কি, থ্যাঙ্কস সাজ্জাদ ফর রিমাইন্ডিং মি। থ্যাংক ইউ। আমি জাস্ট নাফিসের এখানে ওই ইয়াটা বলে দিচ্ছি যে সূরা নাজমের আয়াত 40-এর কথাও বলছিল। আর মজার ব্যাপার হচ্ছে সূরা নাজমের ওই 40-এর আগের আয়াত, 39 নম্বর আয়াতটা আমি ওর কথা শুনতে শুনতে বের করে ফেললাম। হোপফুলি এই আয়াতটাও তোকে দোলাবে, আন্দোলিত করবে। 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে তার প্রচেষ্টার ফল শীঘ্রই দেখা যাবে। এই জায়গাটাতে আমি জাস্ট ছোট করে আরেকটু অ্যাড করতে চাই। যেমন প্রোগ্রামিং হিরোকে সবাই একটু বাইরে থেকে মনে করে যে ইটস এ ট্রেনিং অর্গানাইজেশন। আমরা কখনোই স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রোগ্রামিং হিরোর মূল চিন্তাভাবনা শুরু হয় 2018 সালে, যখন ঝঙ্কাবার সাথে আমার কথা হচ্ছিল, এবং আমরা ওই সময় থেকেই চিন্তা করছি যে আমরা কোনো ট্রেনিং ইনস্টিটিউট হইতে চাই না। প্রোগ্রামিং হিরো উইল বি ক্যারিয়ার ট্রান্সফরমেশন ইনস্টিটিউট, যেখানে মানুষজন এসে তার ক্যারিয়ারটা ট্রান্সফর্ম করবে। ক্যারিয়ার ট্রান্সফর্ম বলতে আমরা এরকম স্টুডেন্ট দেখছি যে সে ডেভেলপার হয় নাই, সে তার লাইফের রুটিন ঠিক হয়ে গেছে, কারণ পুরো প্রেশারের ভিতরে ডেইলি 6 থেকে 7 ঘন্টা আপনি একটা কাজ করতেছেন, ফাইনালি ইউ আর গেটিং দ্য রেজাল্ট। এবং আপনি প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সাম দিতেছেন, সেই এক্সাম পাস করতেছেন নাকি ফেল করতেছেন আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সো ক্যারিয়ার ট্রান্সফরমেশনের একটা বিগ পার্ট এখানে রোল করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে মানুষজন আমাকে অনেক সময় বলে যে ভাই আপনি ব্রেন স্টেশনে 5 বছর কাজ করছেন, এরপরে আপনি প্রোগ্রামিং হিরোতে এই চিফ অপারেটিং অফিসার হয়ে গেলেন, এই 5 বছরের মধ্যে আপনার এত বড় পজিশন কেমনে ভাই, এটা সেটা। আমি সবসময় যেটা বলি যে আমি 5 বছর আগে, এবং কেউ জানুক বা না জানুক, অ্যাটলিস্ট আমার বউ বা আমার যে বান্ধবী ছিল এখন তো বউ, সে অ্যাটলিস্ট জানে যে আমি কখনো চিন্তা করি না যে আমি পজিশন বা এই টাইপের। আমি যখন ব্রেন স্টেশনে কাজ করি 2018 সাল থেকে, আমি 2020 সাল থেকে প্রোগ্রামিং হিরোর সাথে ক্লোজলি ইনভলভ, এবং আমি তখন থেকে সামনে আসি নাই। মানে প্রোগ্রামিং হিরো নতুন করে যখন 2020-এ আমাদের এই এখনকার যে অপারেশনটা দেখতে পাচ্ছি, শুরু থেকে আমি এটার সাথে ইনভলভ। এরকম ঘটনা হয়েছে যে আমি ব্রেন স্টেশনে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত কাজ করছি, এরপরে এসে আমি প্রোগ্রামিং হিরো কাজ নিয়ে বসছি রাত 10টা-11টা, মাঝে মাঝে 1টা-2টা বেজে গেছে মিটিং শেষ করতে। আমি কোনো উইকেন্ড, আমার শুক্র শনিবার বলে কোনো উইকেন্ড ছিল না, আমি উইকেন্ডের ভিতরে কাজ করতে থাকছি। তা আমি সবসময় বলি যে আমার এক্সপিরিয়েন্স, আমি যখন প্রোগ্রামিং হিরোতে জয়েন করছি 2023-এর মে মাসে, 5 বছর না 8 বছর, কারণ আমি 3 বছর ধরে 2টা ফুল টাইম জব করছি। সো কেউ যদি বলে যে 5 বছরে কি, এবং এই যে রোলস রেসপন্সিবিলিটি ডেজিগনেশন, ফ্যাক্ট হচ্ছে কাজটা আসলে মজা লাগে এবং এফোর্টটা দেওয়া দরকার, এবং সেই এফোর্টটা যদি আমরা একটু ধৈর্য ধরে, এবং মজার ব্যাপার হইতেছে কি, ধরেন আপনি এখন একটা কাজ করলেন, ইনস্ট্যান্ট যদি রেজাল্ট পেয়ে যান, ওইটা থেকে আপনি প্লেজার ইউজুয়ালি কম পাবেন। আপনি একটা গাছ লাগাবেন, 1 বছর পরে সেখান থেকে যদি ফল পান, ওইটা আপনাকে যে মজাটা দিবে, তার মানে দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস। আপনি ইনস্ট্যান্ট পেয়ে গেলে সেটা আপনার কাছে মজা লাগে না ভাই। এইভাবে মানুষের চিন্তা ভাবনা কাজ করে। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে আজকে আমি 3 ঘন্টা পড়বো, এই করবো সেই করবো করে আমি একটা মানে যা তা হয়ে যাবো একটা বিশাল জিনিস, ওইটাতে প্লেজার পাবো না। আমরা পরিশ্রম করে শুধুমাত্র যেটা পাবো সেইটাই শুধুমাত্র সুখ দিবে। দ্যাটস দ্য ফিলোসফি, বা এইভাবে কাজ করে। একটা বই আছে, আমি সবাইকে রেকমেন্ড করব, বইটা অবশ্যই আপনি পড়ছেন, সেটা হচ্ছে যে নাভাল রাভিকান্তের দ্য অ্যালমানাক অফ নাভাল রাভিকান্ত। ওখানে একটা কথা লেখা আছে এরকম
যে একটা লেভারেজ, লাইফে যে লেভারেজ অর্থাৎ যে কোনো কিছু একটা যেটা আপনাকে অন্যদের থেকে একটা পুশ দিবে, মানে আপনি আগায় নিয়ে যাবে, লেভারেজ আর কি, পুশ করবে আর কি। তার মধ্যে লিভার থেকে, সো তার মধ্যে একটা লেভারেজ হচ্ছে, এবং অনেক লেভারেজ, তার মধ্যে একটা লেভারেজ হচ্ছে টানটানা কোডিং এই যুগে এসে। সো এই বইটা পড়তে পারেন চাইলে, এটা আমি মানে ও যেটা বললো না, সাথে সাথে আমার এখন একটা জিনিস মনে পড়লো। আমাদের সাথে মানে আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, তো আমার সাথে যে বন্ধুটা খুব মানে আমরা বেশ অনেকগুলো বন্ধু ক্লোজ ছিলাম, তার মধ্যে একটা বন্ধু ও পাশ করার পর আমরা একসাথেই চাকরিতে ঢুকলাম, এবং চাকরিতেও খুব বেশি একটা মনোযোগ দিচ্ছিল না, ইউনিভার্সিটিতে পড়ালেখা খুব একটা মনোযোগ নাই। যাই হোক, ফাইনালি হচ্ছে হায়ার ডিগ্রির জন্য অস্ট্রেলিয়ায় যায়। ওইখানে একটা সাবজেক্টে ঢোকার পর ওইখানে ওকে পাইথন শিখতে হয়। তা এখন ছেলেটার বর্তমান আমি বলতেছি যে ও এখন টেসলায় আছে। আচ্ছা, সিজিপিএ বাংলাদেশে জঘন্য মানে জঘন্য, কিন্তু ও আছে টেসলায়। ওর ভালোবাসা কিন্তু আসলে গাড়িতেই ছিল, গাড়িতেই শেষ পর্যন্ত ও ঢুকে গেছে। মজার ব্যাপার, মাঝখানে কোডিংটা কি হয়েছে জানেন? যখন কোডিং শিখছে, ও কোড করে ওকে একটা ওয়েবসাইট বানাইতে হবে, ওর ভার্সিটির প্রজেক্ট ছিল, ও ওয়েবসাইটও বানাইছে গাড়ির ই-কমার্স, এবং ওই ই-কমার্স থেকে গাড়ি সেলও হয়, আচ্ছা এখনো সেল হয়। সো মানে ইউ সি দ্য কানেকশন। কোডিংটা ওকে লেভারেজ দিছে ডিফারেন্ট টাইপের। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এই জায়গায় আমার একটা জিনিস বেশ কতক্ষণ ধরে ভাবছিলাম, সেটা হচ্ছে আপনি ক্যারিয়ার ট্রান্সফরমেশনের কথা বললেন, আবার স্টুডেন্ট অবস্থায় প্রিপারেশনের কথা বললেন। তাহলে এখন আমি স্টুডেন্ট অবস্থায় আমি শিখতেও চাই, এবং শিখে কি বসে থাকবো? আমার তো ইনকাম করতে হবে। আমি স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে চাই। সো আমার প্ল্যানটা কি হবে? আমি কিভাবে আসলে গুছাবো জিনিসটা, প্লিজ। ইউজুয়ালি আমরা স্কুল কলেজে যে জিনিসটা দেখি আর কি, স্কুল কলেজ থেকে হঠাৎ করে আমরা যখন ইউনিভার্সিটিতে উঠি, তখন ওই মানে বান্ধা গরু ছাড়া পাইলে যে জিনিসটা হয় আর কি, যে হঠাৎ করে অনেক ফ্রিডম লাইফে, তার মধ্যে আবার অনেক বন্ধু বান্ধবী হয়, এবং সেখান থেকে কিন্তু টাকা পয়সার একটা নিড তৈরি হয়। তবে কিছু কিছু মানুষের অবশ্যই সিরিয়াস টাকা পয়সার নিড প্রয়োজন হয়, কারণ অনেকে ফ্যামিলিতে সাপোর্ট করতে হয়। যেমন আমরা ঢাকাতেও যদি দেখি, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দেখি যে অনেকে কিন্তু সে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় টিউশন করায় বা বিভিন্ন ওয়েতে সে বাসায় সাপোর্ট করার প্রয়োজন পড়ে, কারণ ওইটা একটা কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হয়। বাট ওই ঘটনাটা ধরেন বা ওইরকম ক্যাটাগরির মানুষের সংখ্যা হয়তো বা লিমিটেড আর কি। তবে মেজরিটি সংখ্যক পিপল মোটামুটি একটা ধরেন কোনো মতো একটা চলতেছে, কিন্তু টাকা পয়সার একটা নিড থাকে। অ্যান্ড দেন সে ধরেন ইউটিউবের ভিতরে ঢুকে বিভিন্ন ভিডিও দেখে আর কি, বিভিন্ন ইউটিউবারের দেখে সে বিভিন্ন ইনকামের রাস্তা, এখন এই যে বিভিন্ন ইনকামের রাস্তাগুলো সে দেখে, ওইটা হয়তো বা তার লং টার্ম ক্যারিয়ারের সাথে অত বেশি কানেক্টিং থাকে না। এটা কাইন্ড অফ শর্ট টার্ম একটা জিনিস, যে আমি শর্ট টার্মে কিছু একটা করবো, অল্প কিছু টাকা পয়সা ইনকাম করবো, ইউনিভার্সিটির পরে এটা আমি ছেড়ে দেবো, কিন্তু ইউনিভার্সিটির পরে যে আমি অন্য একটা ক্যারিয়ারের ভিতরে ঢুকবো। প্রবলেম যে জায়গাটাতে হয় যে আপনি যদি এরকম একটা চিন্তা করেন যে এটা শুধুমাত্র 4 বছরের জন্য, তখন কিন্তু মেন্টালি আপনি এটার সাথে অনেক বেশি কানেক্টেড হতে পারেন না। মানে কাইন্ড অফ এটা তো ভাই করেই ছেড়ে দেবো, মানে হতে পারি না আমি আর কানেক্টেড, মানে কানেক্টেড হওয়া যায় না তো, কারণ আপনি ভাবেন যে কানেক্টেড, আপনি তো ওটার সাথে মানে ওই যে মনে প্রাণে কানেক্টেড না আর কি। তো সেই জায়গাটাতে আপনি যদি এরকম কিছু একটা খুঁজে বের করতে পারেন, যেইটা দিয়ে আপনি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি চাকরি বাকরি করতে পারবেন বা আপনার একটা ক্যারিয়ার হবে, লং টার্মের খেলা। এবং এই জায়গাটাতে আমি সবসময় বলি যে ভাই, স্কুল কলেজ থেকে পার হয়ে তুমি এখন ইউনিভার্সিটিতে গেছো, ফার্স্ট ইয়ার হইতেছে, মজা করো, কোনো সমস্যা নেই। ফার্স্ট ইয়ার যা মন চাই করে বেড়াও, কোনো সমস্যা নেই, প্যাড়া নেই, কারণ অনেকদিন প্যাড়ার মধ্যে ছিলাম। সেকেন্ড ইয়ারে যখন আসতেছো, তখন শুধু একটা জিনিস চিন্তা করো, তুমি জাস্ট দেখবা যে ফার্স্ট ইয়ারে তোমার রেজাল্টের কী অবস্থা ছিল। তুমি যদি দেখো ফার্স্ট ইয়ারের পরে তোমার রেজাল্ট 3.5-এর উপরে সিজিপিএ ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো, তোমার পড়াশোনার দিকে ইন্টারেস্ট আছে। তো মেজরিটি পিপল আমরা দেখবো যে সিজিপিএর অবস্থা তখনই কিন্তু মানে যাই অবস্থা হয়ে যায়, সেকেন্ড ইয়ারে উঠা অবস্থায়। তখন বুঝতে হবে যে পড়াশুনো দিয়ে সামনের দিকে আগানো বা চাকরি বাকরি করা আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তাইলে আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে কোনো একটা স্কিল ডেভেলপ করা দরকার, যেইটার মাধ্যমে মানুষজন, কারণ যখন একটা রেজুমি কোনো একটা রিক্রুটারের কাছে যায়, সে কিন্তু জাস্ট দুইটা জিনিস দেখে। প্রথম জিনিস হচ্ছে সিজিপিএটার কী অবস্থা, যদি সিজিপিএটা ভালো না হয়, সে নিচের দিকে এসে দেখে কোনো প্রজেক্টে বা আদার্স কোনো জায়গায় কাজ করছে কিনা, কিছু একটা দরকার। আইদার রেজাল্ট যদি 3.5-এর উপরে থাকে, তাহলে আচ্ছা ঠিক আছে, এই মানুষটা 4 বছর ধরে কিছুই করে না, পড়াশুনো করছে, ফাইন, সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয় যে সে 4 বছর ধরে পড়াশুনো করে নাই, সিজিপিএর অবস্থাও খারাপ, দিয়ে কোনো প্রজেক্ট করে নাই, জাস্ট কপি পেস্ট করে জোড়াতালি দিয়ে একটা প্রজেক্ট করে, বন্ধুর প্রজেক্ট দিয়ে, প্রজেক্টের নামও হয়তো বা চেঞ্জ করে নাই, রেজুমি সাবমিট করে বসে আছে, তখন কিন্তু আসলে সে ধরা, একদম মানে ধরা। তারপরে সে বলবে কি, বাংলাদেশে তো কোনো চাকরি নাই, এদেশে এটা নাই সেটা নাই, দুনিয়ার সমস্যা, এখন আমাকে যাইতে হবে ইউরোপ আমেরিকা, এখানে গেলে দুনিয়ার মধু আছে এবং
ওই দেশে যে কোনো সমস্যা, কিন্তু ওই দেশে যে কিন্তু আবার ঠিকই ওই দেশে যখন রিসার্চ করতে যায় বা ওই দেশে যখন তখন কিন্তু অনেক চিন্তা তদবির করে মেইলটা কেমনে লিখতে হবে প্রফেসরের কাছে, তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে। কিন্তু রিক্রুটারের কাছে যখন যায় তখন আবার এগুলো তার রিক্রুটারের তো ধরেন ডাল ভাত, মনে হয় কি যে জাস্ট আমি একটা মানে মেইল লিখে ছেড়ে দিব বা একটা রেজুমেটা জাস্ট ছুঁড়ে ফেলে দিব আর চাকরিটা আমার হয়ে যাবে, মানে ব্যাপারটা তো এরকম মানে একটা জায়গাতে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। এখন এই জায়গাটাতে আমরা যে কাজটা করতে পারি, সেকেন্ড ইয়ারে যখন পড়তেছি আমার 2-3টা জিনিস আমার হাতের কাছে দেখা দরকার, যে আমার কোন জিনিসটা ভালো লাগে, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, কোডিং হোক, প্রোগ্রামিং হোক, বা আমার গ্রাফিক ডিজাইন বলি, UI UX বলি, বা এরকম অনেকগুলো জিনিস আছে। আমি প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে নিজে ট্রাই করে দেখতে পারি যে কোনটা আমার ভালো লাগে। এখন যেইটা আমার ভালো লাগবে, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়, যেহেতু আমরা একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকমটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মানে এইটা দিয়ে যে কোনো একটা কাজকাম করা বাই করা। এবং আরেকটা জিনিস আছে, ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু একটা ডিসরাপটিভ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ওখানেও একটা ডিমান্ড আছে। কিন্তু জিনিসটা যেটা হয়েছে যে ওখানে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার একটা প্রয়োজনীয়তা আছে, কারণ মার্কেটিংটা এখন আর ওই ট্রেডিশনাল ওয়েতে নাই। সো এইটা কাইন্ড অফ আপনার নিজের ভিতর থেকে যদি না আসে তাহলে একটু করা ডিফিকাল্ট। কিন্তু কোডিংটা কিন্তু কাইন্ড অফ আপনার একটা স্কিলের মতো বা একটা ভকেশনাল জিনিস, যেটা আপনি চাইলে চেষ্টা করলে শিখে ফেলতে পারেন। এখন চেষ্টা করলে শিখে ফেলতে পারেন, আপনি এই জায়গাতে একটা ডিবেট হইতে পারে যে বেস্ট অফ দ্য বেস্ট হইতে পারবো না, বেস্ট অফ দ্য বেস্ট তো সবার হওয়ার দরকার নেই। মানে একটা কোম্পানিতে তো সব বেস্ট অফ দ্য বেস্ট ডেভেলপার কাজ করে না, সেখানে কিছু মিডিয়াকর পিপল কাজ করে, কিছু অ্যাভারেজ, কিছু একটু, এইভাবেই কিন্তু অর্গানাইজেশনগুলো চলে। একটা অর্গানাইজেশন যখন হায়ার করে সে কিন্তু সবসময় চায় না যে টপ পিপল হায়ার করো, টপ পিপল হায়ার করে কিন্তু রাখা যায় না। টপ পিপল রিটেন করা কোম্পানিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ। এই জন্য কোম্পানি চায় যে আমার অ্যাভারেজ মিডিয়াকর একটা পার্সন যে আমার কাজ করবে, আর টপ কিছু পিপল থাকবে যে আমাকে বিভিন্ন সময় স্ট্র্যাটেজি এটা সেটা দিয়ে হেল্প করবে, যেটা দিয়ে আমার কোম্পানিটা সামনের দিকে আগে যাবে। ব্যাপারটা কিন্তু এই ওয়েতে চলে। এখন এই জায়গাটাতে সে যদি ডিসিশন নিতে না পারে যে আমি কোনটা শিখবো, তাইলে সবচেয়ে ভালো জিনিস আছে। ফ্যাক্ট হইতেছে, আমি রিসেন্টলি রুয়েটে গেছিলাম, তো রুয়েটে একটা সেশনে কথা বলার জন্য গেছিলাম। তো সেখানে যে আমি দেখলাম যে অনেকের ভিতরে বিভিন্ন ধরনের কনফিউশন আছে। ইনফ্যাক্ট ওটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টেরই একটা সেশন ছিল। সেখানে আমি জিজ্ঞাসা করলাম যে 3টা সফটওয়্যার কোম্পানির নাম বল। একজন হাত তুলতে পারছে, এবং খুব লাকিলি সেই পার্সনটা আবার প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট ছিল। তো এখন ও তো হয়তো বা এই কারণে কম বেশি জানে বা এরকম, তবে আমি ধরে নিতে চাই যে পুরো রুমের ভিতরে যদি 100 জন পার্সন থাকে, সেখানে একজন হাত তুলছে, আর এর ভিতরে হয়তো বা আরও কিছু মানুষ আছে যারা জানে কোশ্চেনটার অ্যান্সার, কিন্তু লজ্জায় অথবা হাত তুলে নেয়। ট্রু। সেই সংখ্যা হয়তো বা 10 জন, কিন্তু রুমের ভিতরে মানুষ কিন্তু 100 জন। তাহলে তো আরও কিছু মানুষ অ্যাটলিস্ট হাত তুলতে পারতো। তার মানে নাম্বারটা কিন্তু কম। এখানে মিনিমাম 50 জন মানুষের জানা উচিত ছিল যে সফটওয়্যার কোম্পানির নাম, 3টা সফটওয়্যার কোম্পানির নাম। কারণ আমি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছি, আমি 4 বছর পরে তো চাকরি বাকরি করবো, কই চাকরি করবো আমি জানিই না মানে। এবং চিন্তা করে দেখেন, রুয়েটের মতো একটা জায়গা, নো অফেন্স, এখানে চান্স পাওয়া কিন্তু একটা চাকরি পাওয়ার থেকেও কঠিন কি জিনিস। বাই রুয়েট, বুয়েট, কুয়েট, এগুলোতে চান্স পাওয়ার জন্য মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, তার যদি 3 ভাগের 1 ভাগও করে, তা চাকরি বাকরি ঠেকানো যাবে না। সলিড। কারণ অ্যাডমিশন টেস্টে যে পরিমাণ পরিশ্রম করতে হয় বাংলাদেশে, এটা আনবিলিভেবল একটা ব্যাপার। এবং রুয়েটের যে স্টুডেন্টগুলো আছে, তারা প্রত্যেকে কিন্তু একজন ব্রাইট মাইন্ড, যথেষ্ট ট্যালেন্টেড। শুধুমাত্র মানে এটা নিয়ে আমরা না কেন জানি একটু গা ছাড়া ভাব, মানে আমি দেখি যে গায়ে লাগায় না। ওই 4 বছর পরে যে তারপর চিন্তা করি 4th ইয়ারে যখন প্রজেক্ট করতে যাব বা শেষ, এখন মাত্র থিসিসের পেপার বই খাতা বানাইতেছে, এই সময় মাথার মধ্যে আসছে হাই হাই কই চাকরি করবো, কই যাব, রিসার্চ করবো নাকি। এখন ক্লাসরুমে কিছু স্টুডেন্ট থাকে, ধরেন একটা ক্লাসরুমে যদি 100 জন থাকে, 5 জন থাকে এই টাইপের, যে যারা রেজাল্ট ভালো ওরা টিচার হয়ে যাবে, নাইলে কোনো, ওদের কথা চিন্তা করে তো বাকি ক্লাসের মানে অবস্থা আপনি চিন্তা করতে পারেন না। বাকি 90 জনের অবস্থা আপনাকে চিন্তা করতে হবে। বাকি 90 জন কিন্তু গায়ে বাতাস লাগায় ঘুরে। এবং সে এত পরিশ্রম করে এরকম একটা জায়গাতে, এরকম একটা ইউনিভার্সিটিতে যে চান্স পাইছে, সে এখন চিন্তা করতেছে চাকরি কেমন, মানে ক্যান ইউ ইমাজিন? এটা আমি যখন চিন্তা করি আমার নিজের কাছে পার্সোনালি খুব খারাপ লাগে। অ্যান্ড দেন আমি যেটা বলতেছিলাম, ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমি যখন সেকেন্ড ইয়ার, এবং আমাকে যদি এখন কেউ বলে যে তোমাকে যদি আমি কলেজ লাইফে ব্যাক নিয়ে যাই, তুমি কী করবা? আমি বলবো যে কলেজ লাইফে ব্যাক নিলে আমি বুয়েট, টুয়েট বা কুয়েটের মতো একটা সুনামধন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি চান্স পাবো। অ্যান্ড দেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পরে যদি আমি পড়াশোনা করতে না পারি, আই উইল বি ড্রপ আউট। কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মিনস হইতেছে আই উইল বি পার্ট অফ এ বিগ নেটওয়ার্ক। আর বড়ো ভাইরা আপনাকে টেনে সামনে নিয়ে যাবে। আমি আসার পরে আপনাকে রুহিনের কথা বলতেছিলাম, রুহিনের কথা বলার পরে কিন্তু আমাদের ভিতরে একটা কানেকশন হয়েছে। আপনি বুঝছেন যে রাকিবকে তো তাহলে আগে থেকে চিনি, সো রুহিন কিন্তু আমার ফ্রেন্ড।
সো ফ্যাক্ট হচ্ছে এরকম পয়েন্ট খুঁজতে হয়, মানুষের সাথে সম্পর্কটা কীভাবে আসলে কারো হয়, বা এই ট্রাস্ট বা ক্রেডিবিলিটিটা তৈরি হয় কোথায়, আন্ডারস্ট্যান্ডিংটা কোথা থেকে আসে। এটা আসে কিন্তু ওই যে কোথায় কার সাথে কোন ডটটা কানেক্ট করছে। মানুষজন চিন্তা করে কি মামা চাচা খালা, ভাই মামা চাচা খালা আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ নয় কোডিংয়ের সিও জানে না, এবং এটার মধ্যেই না আমি গ্রাম থেকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি। তো সেইখান থেকে এই যখন আমি ক্যারিয়ার স্টার্ট করছি, বেনস্টেশন 23 বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি এখন, তারপরে আল্লাহর রহমতে একটা জায়গা পর্যন্ত তো হয়তো বা নিয়ে আসছে। তো এইটা শুধুমাত্র আমি দেখছি যে একটাই কারণ, যে আমি নটরডেম কলেজে যখন পড়ছি, আমার যত জায়গাতে যত বড় ভাই আছে বা যেখানে আছে, আমি সবসময় খুঁজে বের করে তাদের সাথে কানেক্ট হয়ে তাদের কাছ থেকে কীভাবে আমি হেল্প নিতে পারি। হেল্প নেওয়ার ব্যাপারেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এই যে আমি সেকেন্ড ইয়ারের গল্প বলতেছিলাম, সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় আমি যখন ডিসিশন নিতে পারতেছি না যে আমি কোনটা শিখবো বা কোনটা শিখে আমি ক্যারিয়ারে যাবো, তখন আমার উচিত হবে খুব সুন্দরভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা। আমরা সবসময় করি কি ফেসবুক, আমি বলতেছিলাম যে চাকরি বাকরি খোঁজা, এই রুয়েটে যে আমি এক্সাম্পলটা দিছি, চাকরি বাকরি খোঁজা এই সময় কিন্তু কাইন্ড অফ আমার রিক্রুটারকে ইমপ্রেস করতে হয় আমার কাজকর্ম দিয়ে। আমরা যখন প্রেম ভালোবাসা করতে যাই তখন কিন্তু কিভাবে একটা মানুষকে ইমপ্রেস করতে হয় এই স্কিল তো আমার মধ্যে আছে অলরেডি, আমি তো জানি এই জিনিস যে কেমনে মানুষকে ইমপ্রেস করতে হয়। কিন্তু আমি যখন রিক্রুটারের সামনে যেতেছি তখন আমার মুখ দিয়ে কোনো কথা বেরোতেছে না, আমি মনে হতেছি যে কৃষির মধ্যে চলে আসলাম, হোয়াট ইজ দিস, মানে এইটা তো আসলে হইল না না ভাই। এই যে আপনি যে নিজের এক্সপেরিয়েন্স থেকে সবাইকে জাজ করতেছেন, হ্যাঁ, এখন অনেক ছেলে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, সে বলতেছে কি না আমি এইটা পাইছি জীবনে করতে, আমার রিক্রুটারকে ম্যানেজ করতে। আচ্ছা, তো এখন ফ্যাক্ট হইতেছে যে আমি যখন সেকেন্ড ইয়ারে আসি, এই সময় আমাকে যেটা করতে হবে, সুন্দর করে একটা লিঙ্কডইন প্রোফাইল খুলতে হবে। লিঙ্কডইন প্রোফাইলটা কীভাবে আমি সাজাবো গুছাবো, জাস্ট একটু গুগল করবো যে হাউ টু প্রিপেয়ার এ লিঙ্কডইন প্রোফাইল অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ও খুব সুন্দরভাবে আপনাকে কিছু স্টেপ বলে দিবে। ওখানে যে আপনি ধরেন বাইকের উপরে বসে আছেন এরকম একটা পাঙ্খু ছবি দিলে হবে না, আবার পাসপোর্ট ছবি দিলে হবে না, রিজনেবলি একটা হাসি খুশি একটা ছবি দিবেন, সুন্দর করে একটু দিবেন যে এর ইউনিভার্সিটিতে পড়া পোলাপান ধরেন বুঝে না যে লিঙ্কডইন প্রোফাইল আমি কী লিখব। লিঙ্কডইন প্রোফাইল লেখা খুবই ইজি। কীভাবে ইজি, আপনি ইউনিভার্সিটিতে ধরেন এখন ফার্স্ট সেমিস্টারে পড়তেছেন, শেষ করে আপনি সেকেন্ড সেমিস্টারে উঠছেন, আপনি রুয়েটে পড়েন, আপনি ওখানে নিচে লিখে দেবেন ফার্স্ট সেমিস্টারে আমি কম্পিউটার সায়েন্সের এই 3টা সাবজেক্ট পড়ছি এবং এটার অ্যাভারেজ মার্ক ছিল এটা। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনার কাছে তো মানুষ ওইটাই দেখবে যে এইটাই আপনার কাজ, আপনার কাছে তো অন্য জিনিস এক্সপেক্ট করবে না, আপনি ওইটাই লিখেন, এইটাই তো আপনার। এবং পোলাপান বলে যে লিঙ্কডইনে আমি এখন কী পোস্ট করবো, আরে ভাই তুমি ডেটা স্ট্রাকচারের হয়তো বা ক্লাস করে আসছো আজকে, এখান থেকে যে 2টা জিনিস শিখছো সেটাই শেয়ার করো। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের কাছে তো এইটাই মানুষ এক্সপেক্ট করে, অন্য কিছু তো এক্সপেক্ট। আমি একটা জিনিস এখানে একটু অ্যাড করব, খুব ইন্টারেস্টিং। যেমন ধরেন আপনি যখন আরও একটা জিনিস, যে ধরেন আপনি রুয়েটে এই যে একটা সেমিনার বা একটা সেশন নিয়েছেন, সো ওখানে হয়তো বা কত 100 জন 200 জন, মোটামুটি 100-র মতো মানুষ ছিল। আমি একটা প্রশ্ন করি, কয়জন আপনাকে লিঙ্কডইনে ট্যাগ করছে? মজার ব্যাপারটা হইতেছে এখানে, আমি আপনাকে একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, 1-2 জন করে। এবং আমি যখন সেশন শেষ হয়ে যায় আমি মোটামুটি কিছুটা সময় ওখানে থাকার চেষ্টা করি যে ওদের বিভিন্ন কোশ্চেন থাকতে পারে এটা সেটা। অনেকে আসে কি যে ছবি তোলার জন্য, তাই আমি বলি যে ভাই ছবিটা তুলে কি করবা, তুমি আমার কাছে একটা কোশ্চেন করো প্লিজ, যে কি জানতে চাও, কারণ এই ছবিটা কিন্তু কাজে আসবে না যদি না তুমি আমার কাছ থেকে কিছু একটা, আমি অনেক কিছু জানি আমি এটা বলতে চাই না, কিন্তু অ্যাটলিস্ট কিছু একটা তো জানতে পারো, ডিরেকশন দেওয়া যেতে পারে, একটা কোশ্চেন তো তুমি আমার কাছে জানতে চাইতে পারো। এবং মজার ব্যাপার হইতেছে আমি অধিকাংশ জায়গায় সেশন শেষ করার পরে বলি যে আমার ইমেল অ্যাড্রেস এইটা, তোমাদের যদি ফার্দার কোশ্চেন থাকে আমাকে মেইল করতে পারো, মেইল করলে আমি আপনাকে গুগল শিট দেখাতে পারি, আমি বিগত 4 মাস বা 5 মাসের মতো সময় 39 জনের সাথে 1-to-1 বসছি যারা আমাকে মেইল করছে। এখন আমি এখানে আমার মেইল অ্যাড্রেস বলতেছি না, বাট আমার মেইল অ্যাড্রেস খুঁজে বের করা খুবই ইজি, লিঙ্কডইনের মধ্যে গেলে কেউ চাইলে। সো আমি জাস্ট মেইল, এবং আমি যেটা করি মেইল অ্যাড্রেসে যারা মেইল করে মেইলটা একটু রিজনেবলভাবে জাস্ট কোশ্চেনগুলো ঠিকঠাক মতো লিখতে পারছে, যদি হাই হ্যালো লিখে তাহলে তো এইটার কোনো অ্যান্সার আমার দেওয়ার নাই, কিন্তু সে যদি লিখে, যেমন আমি রিসেন্টলিও একজনের সাথে বসছি, সে একটা মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারে কাজ করে, ইলেকট্রিশিয়ান, মানে সে বেসিক্যালি ডিপ্লোমা শেষ করছে। সে বলছে ভাই আমি অনেকদিন ধরে আপনাকে লিঙ্কডইনে দেখি, ফলো করি। ও এখন কিন্তু আমাদের স্টুডেন্টও না, আমি এমন না যে আমাদের স্টুডেন্ট ছাড়া বসি না, এরকম না, যে কেউ আমাকে মেইল করুক, আমি হয়তো বা বসতে, আমার ডেডিকেটেড একজন টিম মেম্বার আছে সাব্বির, ও এগুলো ম্যানেজ করে। আমি সপ্তাহে একদিন আমার নির্দিষ্ট সময় সেট করা আছে যে 1 ঘন্টা সময় আমি এই মানুষদের সাথে বলবো, কারণ ওদের সাথে আমি যখন বসি আমি নিজেও অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করি এবং বুঝতে পারি যে আসলে স্টুডেন্টের কী অবস্থা বা ওভারঅল সিচুয়েশনটা কী। তো সেই জায়গাটাতে কোশ্চেন করার ব্যাপারটা, যে আমার কোশ্চেন করে আসলে তার কাছ থেকে জানতে হবে। বলতেছিলাম লিঙ্কডইনের কথা, লিঙ্কডইন প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজাইছি, এবং নেক্সট যে গুগলটা করতে হবে যে
হাউ টু ফাইন্ড সামওয়ান ইউজিং দেয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ইন লিঙ্কডইন। এখন আমার কাজ হইতেছে যে রুয়েটে আমার বড় ভাইরা আমার ডিপার্টমেন্টের কোন কোম্পানিতে কাজ করতেছে আমি ফাইন্ড আউট করবো। 50 জন একটা গুগল শিটের মধ্যে বসাবো, সুন্দর করে একটা মেসেজ লিখবো, নোট লিখবো, লিঙ্কডিনে কানেকশন রিকোয়েস্টে একটা নোট লিখে দেওয়া যায়, বলে দিলাম যে ভাই রুয়েটে সিএসসি ডিপার্টমেন্টের আমি এই ব্যাচের স্টুডেন্ট, ভাই আপনি এই যে বেঞ্চ স্টেশনে কাজ করতেছেন, বেঞ্চ স্টেশনে ইন্টার্ন কেমনে হায়ার হয় আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। মজার ব্যাপার হইতেছে অধিকাংশ পোলাপান এটা জানে না যে বাংলাদেশের প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস আলাদা। এক রেজুমে দিয়ে আপনি সব জায়গাতে চাকরি পাবেন না। সফটওয়্যার কোম্পানি শুধু বাংলাদেশ না, গ্লোবালি গুগলের হায়ারিং একরকম, ফেসবুকের হায়ারিং একরকম, নেটফ্লিক্সের হায়ারিং একরকম, এক একজন এক এক কোম্পানিতে এক এক রকম। কোনো কোম্পানিতে 3 রাউন্ডের ইন্টারভিউ হয়, কোনোটাতে চান। সরকারি জবগুলোতে আমাদের দেশে হয়তো বা সিমিলার প্রসেসে একটু হায়ারিং হয়, একটা রিটেন হবে, একটা ভাইবা হবে, একটা হবে। আবার অধিকাংশ এমএনসি বা হিসেবেও রিজনেবলি কম বেশি হয়তো বা 19-20 হবে, কিন্তু সফটওয়্যার কোম্পানির হায়ারিং প্রসেস কমপ্লিটলি ডিফারেন্ট। আমি জানি না যে কোন যুদ্ধের জন্য আমি প্রিপারেশন নিতেছি। তারপর হঠাৎ করে 4 বছর পরে যে আমি তো বুঝতেছি না ভাই কই যাবো, তখন এবার আমি বড় ভাইদের কাছে গেলে, আপনি যুদ্ধের ময়দানে যদি কারোর কাছে মানে নিতে চান, সাজেশন নিতে চান, ভাই আমি এখন কেমনে অস্ত্র চালাবো, তখন তো আপনি বিপদে, অলরেডি আপনি বিপদে। এবং ওই সময় অলরেডি যতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে আছি আমার কিন্তু খুব রিল্যাক্সড হইতে, তখন কিন্তু আমার বাসা থেকে টাকা পয়সা চাইতেছে না, বান্ধবী বলতেছে না যে বিয়ে করতে হবে 1 মাস পরে 2 মাস পরে, তার মানে আমার কিন্তু আমি রিল্যাক্স আছি এখন। এই সময় যদি আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট মনের, আমি সবসময় বলি যা মন চাই করো, গ্রাফিক্স ডিজাইন মন চাইলে গ্রাফিক্স, কোম্পানি খুলতে মন চাইলে কোম্পানি খুলো। এই যে এখন অনেক এগ্রো টেক আসছে, এগ্রো আসছে, জাহিদ ভাইয়ের মধ্যে দরকার হলে এগ্রোর মধ্যে নামো, কোনো সমস্যা নেই, ডু সামথিং, কিছু একটা করো, একটা ব্যবসা করো, কিছু একটা করো, বসে থেকো না, দেখো যে তোমার কোন জিনিসটা ভালো। কারণ 4 বছর পরে যে কিছু একটা কিন্তু করতে হবে ভাই, তখন যে কিন্তু ধরাটা খাবা, এবং তখন যে ধরাটা খাবা তখন কিন্তু প্রিপারেশন নিতে গেলে এমন একটা জিনিসের মধ্যে ঢুকে যাবা যে জিনিসটা তোমার ভালোই লাগতো না, এখন তুমি ওই যে সিচুয়েশনের প্রেশারের মধ্যে, তার মধ্যে তোমার মনে হবে কি যে এই যে 9টা 5টা কাজ আমার জন্য এখন ব্যাগেজ হয়ে গেছে, আমি তো ভাই এটা ভালোই লাগে না। আরে ভাই তোমার যখন প্রিপারেশন নেওয়ার কথা ছিল তখন তো নেও না, এখন তো 9টা 5টা কাজ তোমার খারাপ লাগবেই। আমার বউ আমাকে বলে যে আমি যখন কাজ করি আমার কাজ হইতেছে তার মনে হয় আমি কাজ করি না, কারণ আমি সবসময় মজার ভিতরে থাকি, ইসের মধ্যে থাকি। এমন ভাই আমি তো এমন একটা কাজ আল্লাহর রহমতে এটা খুবই যে আমার যেটা ভালো লাগে সেটার ভিতরে হয়তো বা আল্লাহ আমাকে ঢোকানোর সুযোগ দিছে বা এটার মধ্যে ঢুকতে পারছি। সেই কারণে আমার এই কাজ আমি তো ফিজিক্যালি অবশ্যই টায়ার্ড হই, কিন্তু মেন্টালি তো আমার মনে হয় না যে আমি 9টা 5টা আমাকে এখনই অফিস শেষ করে বেরোতে হবে। আমার তো মনে হয় কি না, এটার মধ্যে মানে এটা তো আমাকে অটোমেটিক্যালি প্লেজার দেয়। এক্সেলেন্ট। তো এই জায়গাটাতে আমি লিঙ্কডিনে আমার বড় ভাইদেরকে খুঁজে বের করলাম কানেক্টেড, 50 জনকে রিকোয়েস্ট দিলে 2 জন অ্যাকসেপ্ট করবে। মানুষজন ভাবে কি আমি 50 জনকে রিকোয়েস্ট পাঠাবো, 49 জন অ্যাকসেপ্ট করবে, আমি রিকোয়েস্ট পাঠাইছি, আমার রিকোয়েস্ট কেন? ভাই এইভাবে জিনিসপত্র কাজ করা না, এবং লাইফে কিন্তু একজনের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট হইতে হয়। ফেসবুকে যে এই যে 50 জন বিভিন্ন বান্ধবীদেরকে দেয়, সবারটা যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যেত তাহলে কি 50 জনের সাথে প্রেম করতো? মানে আপনি জিনিসটা বুঝেন, আমার তো দরকার একটা জায়গাতে মানে কানেক্টেড হওয়া, যেই একটা ভাইয়ের সাথে আমি কানেক্টেড হইতে পারবো আমার থাকবে হইতেছে। এবং সবসময় আমরা যে কাজটা করা দরকার, এই ভাইদের মধ্যে কোন ভাইটা একটু জুনিয়র ডেভেলপার আছে বা জুনিয়র পজিশনে কাজ করে, যে কোম্পানিতে জুনিয়র তার ভিতরে কিন্তু এক্সাইটমেন্ট অনেক হাই, সে তো তার কোম্পানি নিয়ে ব্র্যাগিং করার জন্য বসে আছে, ভাই আমার কাছে জিজ্ঞাসা করবো আমি বলবো রেজিস্ট্রেশন কত ভালো, ঠিক আছে। এখন বড় ভাইয়ের কাছে বললে বড় ভাই তো বিবাহিত, তার ফ্যামিলি অনেক কাজের মধ্যে সে ব্যস্ত, তার এরকম টাইম দেওয়া একটু ডিফিকাল্ট, খুব সুন্দর। কিন্তু যে জুনিয়র তার কিন্তু ভাই সময় আছে, সে তো অনেক এক্সাইটেড যে আমি আর বলবো আমি এখানে কেমনে আসছি তোরে, এখন তো আমি বলবো, এটাই তো আমার কাজ। তো এখন তার সাথে আমি কানেক্টেড হইলাম তার কাছ থেকে, এখন এই যে কানেক্টেড হয়ে যাওয়ার পর আমরা বুঝি না যে কি জিজ্ঞাসা করবো। ফ্যাক্ট হচ্ছে যে আমার কিন্তু কোশ্চেন রেডি থাকতে হবে। কোশ্চেন কিভাবে রেডি? কোশ্চেনের প্যাটার্ন রেডি থাকতে হয়, কোশ্চেন রেডি না। ধরেন ইনস্টিটিউশনে আমি তো ইন্টার্নশিপে জয়েন করবো, আমি জিজ্ঞাসা করবো ভাই ইন্টার্নশিপে জয়েন করার জন্য কী কী স্কিল সেট লাগে, কোনো কি স্পেসিফিক টেকনোলজি জানতে হয়, বা আপনাদের এখানে আপনি যে প্রজেক্টে কাজ করেন কোন প্রজেক্টে কাজ করেন, আপনি কি অ্যান্ড্রয়েড ডেভেলপার? ভাই আপনি সিএসসির স্টুডেন্ট হিসেবে বা আপনি টেকনোলজির একটা পার্সনের সাথে কথা বলতে যাচ্ছেন, এটা তো আপনার মোরাল রেসপন্সিবিলিটি যে ওইটা সম্পর্কে কিছু ধারণা না নিয়ে যাওয়া। আপনি একটা মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন, তার সম্পর্কে কিছু জানেনই না বুঝেনি না, তার সাথে আপনি কথা বলতে গেলে তো বিপদ হয়ে যাবে। মানে তাকে তো অবজার্ভ করতে হবে, তার ফেসবুক লিঙ্কডইন খুঁটলে কিন্তু তার সম্পর্কে একটা কোশ্চেন দাঁড়ায় যায়। এখন এই পার্সনটার সাথে আমি পরবর্তীতে চ্যাটের ভিতরে হয়তো বা 2-3, এখন আমাদের জন্য মেসেজ লেখা কত ইজি, আমি জাস্ট বাংলিশ ইংলিশ যা মন চাই চ্যাটজিপিটির কাছে দিলে সুন্দর করে একটা রিপ্লাই কিন্তু লিখে দিয়ে দিবে ভাইকে। এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে মেসেজটা দেয় আসসালামু আলাইকুম, হাউ আর ইউ,
ভাই এটা দিলে তো হবে না, আপনি কি চান একবারে বলে দিতে হবে, জাস্ট একটা মেসেজের মধ্যে সেন্ড করে দেন। দিস ইজ নট ফেসবুক অর মেসেঞ্জার যে আপনি একটা করে জাস্ট মানে এক লাইন করে সেন্ড করবেন, এভাবে তো হবে না। ভেরি গুড। মানে ইটস এ প্রফেশনাল প্লেস। একটা মেসেজের ভিতরে পুরো জিনিসটা ডেলিভার করে দেন। ভেরি গুড। দিয়ে 3 দিনের ভিতরে ভাই যদি রেসপন্স না করে 3 দিন পর ফলো আপ মেসেজ দেন। ভাই তো ব্যস্ত ভাই, আপনি বাইরে মেসেজ দিয়ে বসে নাফিস ভাইয়ের মেসেজ দিছিলাম, নাফিস ভাই তো রিপ্লাই দেন, ভাই তো অনেক ভাব বাড়ছে। আরে ভাই নাফিস ভাই তো 100টা জিনিস নিয়ে ব্যস্ত, নাফিস ভাই কেমনে রিপ্লাই দিবে? নাফিস ভাইয়ের কাছে তো আমি একটা চ্যারিটি হেল্প চাইতেছি, মানে এটা ভলেন্টিয়ারি হেল্প চাইতেছি, এটা তো টাকা পয়সার কোনো কিছু না। তো নাফিস ভাই তো খুব ন্যাচারালি তার অফিসের কাজটারে আগে প্রায়োরিটি দিবে, আমারটা তো প্রায়োরিটি লিস্টে একটু নিচে। মানুষের কাছে আসলে জায়গাটা করে নিতে হয়। আমরা সবসময় ভাবি সবাই আমাদের তো কান্দের মধ্যে তুলে মানে নাচানাচি করবে, ভাই এটা তো মানে পসিবল না। এটা শুধু বাপ মা করে, বাপ মা ছাড়া আর কেউ করে না আর কি, কান্দের উপরে নাচানাচি অন্য কেউ মানে কারণ ছাড়া করে না। এই জায়গায় আমার কাছে মনে হয় কি যে আমাদেরকে মানে যখন আমি আপনার সাথে কেউ রিচ আউট করতে চাচ্ছে, আমরা হয়তো মনে করতেছি যে কি আমি স্টুডেন্ট, আমার আবার কি ভ্যালু প্রপোজিশন আছে, আমি কেমনি হেল্প করব। প্রত্যেকেরই কিন্তু একটা স্ট্রেংথ আছে। ধরেন আমি যদি স্টুডেন্ট হইতাম, আমি কি বলতাম যে কি মানে আমি হয়তো বা কোনো একটা ক্লাবের সাথে জড়িত আছি, আমি এটাই বলতাম যে আমি একটা ক্লাবের সাথে জড়িত, আমি এটা করেছি, ছোট্ট করে আমি ব্রিফলি, বেশি ব্র্যাক করতাম না। আর এখন তো চ্যাটজিপিটি আছে, খুব সুন্দর করে করে যে আপনার যদি আমি কি বলতাম, আমি বলতাম আপনি যদি আমার কোনো ইউনিভার্সিটিতে আসেন, প্লিজ আই উড লাভ টু হ্যাভ ইউ, অথবা সেমিনার বা উই ক্যান ডু সামথিং। সো তখন আপনি কিন্তু দেখতেছেন হ্যাঁ এই ছেলেটার একটা ভ্যালু আছে, বা আপনি কিছু একটা হয়তো বা হইতে পারে, উই ক্যান ওয়ার্ক টুগেদার মেবি, রাইট? অনেক সময় আছে যে কি অনেকে আছে যখন হইতেছে যেরকম যে অ্যাপ্রিসিয়েট করে, হয়তো আপনি কোনো একটা কাজ করতেছেন বা একটা শিখার আগ্রহ থাকে, ওই যে বলুন না কিছু কমন গ্রাউন্ড থাকতে পারে। সো আমরা হইতেছি কি ফার্স্ট স্টেপই হইতেছে আমি সিইওর আগে মেসেজ দিব, হ্যাঁ কে কে ওই লেভেলে আছে সবার আগে মেসেজ দিয়ে ভাইয়ের সাথে আমি কানেক্টেড, এইটা একটা তৈরি করতে, রাইট? সো আমি কিন্তু মানে মানে যদি আমি বলি লিঙ্কডইন প্রোফাইলটাকে, এখানে কিন্তু ইমপ্রুভ করার অনেক ডেফিনেটলি অনেক জায়গা আছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে আমি রিসেন্টলি মোটামুটি 2-3 মাস আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছিলাম, সেখানে একটা ছেলে যেই ক্লাব থেকে আমাদের ওই সেশনটা অ্যারেঞ্জ করছে, ওই ক্লাবে সম্ভবত প্রেসিডেন্ট বা একটা গুরুত্বপূর্ণ পদে। ও আমাকে সেশন শেষ হয়ে যাওয়ার পর বলতেছে, ভাই আমি তো ভাই কোডিং টোডিং কিচ্ছু ভালো লাগে না, কি করবো ভাই, ডেভেলপার সিএসিতে পড়তেছি, এখন তো একটু টেনশনের মধ্যে আছি, কি করা যায় বলেন তো? তা আমি বললাম ভাই তোমাকে তো, ওকে আমি পুরো সেশনের মধ্যে অবজার্ভ করছি, খুবই প্রোঅ্যাক্টিভ ছেলে, মানে যেখানে যে প্রবলেম হইতেছে কারে ডাকতে হবে, স্যারকে নিয়ে আসতে হবে, মাইকের সমস্যা মাইটি সবই জানে। আমি বললাম তোমার কিন্তু একটা স্ট্রেংথ আছে, তুমি কি জানো? বলে ভাই কি? আমি তুমি কিন্তু খুব ভালো পিপল ম্যানেজ করতে পারো, তুমি কিন্তু সিস্টেম বা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো। সফটওয়্যার কোম্পানিতে কিন্তু অপারেশনের মানুষ প্রয়োজন হয়, এইচআর মানুষ প্রয়োজন হয়, তুমি এইচআর কাজ করবা, তুমি অপারেশনের কাজ করবা, তুমি সেলস মার্কেটিং এর কাজ করবা, তুমি কোটার নিয়ে চিন্তা করতেছো কিনা? ডিগ্রি হয়েছে ডিগ্রির মতো থাকবে, ডিগ্রির জায়গায় একটা সার্টিফিকেট একটা পেপার পড়ে আছে পড়ে থাকবে, তুমি ওই জায়গাতে নক করো, তুমি রং জিনিসে মানে হাতাহাতি করতে যাও না। সবাইকে ডেভেলপার হতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু ওই যে সিএসিতে পড়ে কোডিংয়ের একটা মিনিমাম নলেজ, জাস্ট হালকা কিছু নলেজ থাকে। আমি ডিরেক্টলি কোড করবো না, সমস্যা নেই, ডিরেক্টলি কোড করতে হয়তো আমার ভালো লাগে না, ফাইন, কোনো সমস্যা নেই। সো যেটা বলতেছিলাম যে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় এই যে বড় ভাইদের সাথে কানেক্ট, এবং মাসে মিনিমাম 10টা বড় ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে মিনিমাম 2 জনের সাথে যদি কথা বলার একটা চিন্তা করি, ভাইদের সাথে কথা বললাম, দেন আমি ধরুন বেন স্টেশনে এক ভাইয়ের সাথে আমি কানেক্টেড হয়েছি, আমার চেষ্টা থাকবে যে বেন স্টেশনে কেমন একদিন ভিজিট করা যায় সেটা ফাইন্ড আউট করা। কারণ আপনি যখন বেন স্টেশনে যাবেন, আপনি তো রাজশাহী বসে আছেন, রাজশাহী বসে তো আপনি বেন স্টেশনে যাওয়ার স্বপ্ন দেখতে পারতেছেন না। যেদিন যাবেন, যে অফিসটা ভিজিট করবেন, তখন মনে হাই এখানেই তো কাজ করতে চাই, এই জায়গা রেখে আমি কেমনে রাজশাহীতে বসে আছি, আমাকে তো এখানেই কাজ করতে হবে। তখন কি হবে যে পরিশ্রম করতে মন চাবে, ডেইলি যে 6-7 ঘন্টা কোড করার কথা বলি তেমনি মন চাবে। তো এখন ফ্যাক্ট হচ্ছে রাউন্ড অফ অ্যাপ্লজ, মানে অস্থির অস্থির। এখন আমি ধরেন ভাইয়ের সাথে কথা বললাম, দেখা করলাম, এইবার আমি সবসময় বলি যে তুমি সব অ্যান্ড্রয়েড ডেভেলপার ভাইয়ের সাথে দেখা করো না বা কথা বললো না, কিছু অ্যান্ড্রয়েড ডেভেলপারের সাথে কথা, কিছু iOS ডেভেলপার, কিছু টেস্টার, কিছু হইতেছে বিজনেস অ্যানালিস্ট, কিছু হইতেছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, মানে ভ্যারাইটি অফ পিপলের সাথে কথা বলো। কথা বলে দেখো কোনটা তোমার ক্লিক করে, একটা জিনিস ক্লিক করতে হবে, যেটা ক্লিক করবে সেটা শেখা শুরু করে দিতে হবে বিসমিল্লাহ বলে। এই আমার শেখার জন্য শুরু হলো। বড় ভাইয়ের গুরুত্ব এখনও শেষ হয় নাই। কাহিনীটা হচ্ছে, কাহিনীটা কোন জায়গায় আমি বলি, শেখার সময় আমি যখন একা শিখতেছি, আমার কিন্তু কারোর সাথে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই,
কিন্তু আপনি ধরেন আমার বড় ভাই ইউনিভার্সিটি, আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার, আমি ধরে নিলাম আপনি ওয়েব ডেভেলপার। তো আমি বললাম যে ভাই আমি কিন্তু মার্নস্ট্যাক শিখবো, রিয়াক্ট শিখবো। আমি জিজ্ঞাসা করছি আপনার কাছে আপনাদের কোম্পানিতে কী কী নিয়ে কাজ হয়, আপনি বললেন ই কমার্স নিয়ে কাজ হয়। কারণ ঠিক আছে ভাই, তাহলে আমি শুরু করতেছি শেখা। আপনি আমাকে কিছু গাইডলাইনও দিলেন যে এই রিসোর্স দেখতে পারো। আমার মাথার ভিতরে কিন্তু আছে, সাজ্জাদ ভাইকে বলছি রিয়াক্ট শিখবো। সাজ্জাদ ভাইয়ের সাথে যদি 1 মাস পরে দেখা হয়, সাজ্জাদ ভাই যদি জিজ্ঞাসা করে এই রাকিব কী অবস্থা শিখছো, আমি যদি অ্যান্সার দিতে না পারি, তাহলে দেখেন কমিটমেন্ট হয়ে গেল। ওয়াও, তখন কিন্তু শেখাটা আমি আর মিস করবো না। অ্যাটলিস্ট আমি আপনার কাছে শো অফ করার জন্য হইলেও শিখবো। ভাই আমি এটা শিখছি, এই যে দেখেন কি বানাইছি, দেখেন আপনারা কি করেন, আপনি যে ফিচার বানান এতে ভালো ফিচার এই যে আমি বানাই ফেলছি, দেখেন কি অবস্থা। আমি কিন্তু আপনার সাথে ট্রাস্ট তৈরি করতেছি, ক্রেডিবিলিটি। সবসময় যেটা হয় কি, বড় ভাইয়ের সাথে কথা হলে ইউনিভার্সিটি প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করে বলবেন ভাই বেতন কত, আর ভাই একটা চাকরি লাগবে, সিভিটা পাঠাবো। আরে বাবারে তোমার সম্পর্কে ভাই তো কিছু জানেই না, তুমি বুঝলাম যে ওয়েটে পড়ো, সবই ঠিকঠাক আছে, তো এটা দিয়ে তো চাকরি হবে না। চাকরির জন্য তো স্কিল সেট লাগবে। আমি সাজ্জাদ ভাইরে বলতেছি, শোকেস করতেছি, জিনিসটা তো প্রিপেয়ার করতে হয়। ধরেন আমি সাজ্জাদ ভাইকে বিভিন্ন ওয়েতে কিন্তু বুঝাইতেছি, ভাই আমি কিন্তু ওয়েব ডেভেলপার হিসেবে তৈরি হচ্ছি। দেন 3 মাস পরে আমি সাজ্জাদ ভাইকে বলছি ভাই অনেক তো শিখলাম, একটা ইন্টার্নশিপ করব, সুযোগ আছে ভাই। সাজ্জাদ ভাই কিন্তু বিপদে পড়ছে। সাজ্জাদ ভাই তো বলছে রাকিব তুমি তো খুব ভালো শিখতেছো, তোমার তো অবস্থা খুব ভালো। এখন তো ভাইটা বলছি যে ভাই আমার কাজ লাগবে, তা আমি ভালো কাজ করলে আমার কাজ দেন, কাজ দিবেন না। এখানে একটা ব্যাপার আছে কিন্তু, এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি কিন্তু চোখে পড়ার মতো কাজ করতেছেন, হ্যাঁ অন্য কেউ কিন্তু এই কাজটা করতেছে না, রাইট? আপনি কিন্তু ওই লেয়ারগুলো কিন্তু পার করে তারপরে কিন্তু আপনি বলতেছেন আমার কাছে মনে হয় এই ছেলে তো শিখার আগ্রহ আছে, মানে এটা দিয়ে হবে, রাইট? কোম্পানিগুলো কিন্তু একটা পার্সনকে খুঁজে যাকে দিয়ে কাজ হবে। আমি সবসময় বলি কোম্পানি কিন্তু পারফেক্ট একটা ক্যান্ডিডেটকে হায়ার করে না, সে খুঁজে এমন একটা লোকরে যারা দিয়ে কাজ হবে, যারা দিয়ে আমি শেখায় পরে কাজ করাইতে পারবো। একটা অর্গানাইজেশনে যে 5টা কোশ্চেন যদি জিজ্ঞাসা করে ইন্টারভিউতে, সে যদি 4টা কোশ্চেনের অ্যান্সার, যেমন আমি রিসেন্টলি আমাদের স্টুডেন্টদের সেশনে বলতেছিলাম, অনেকে বলতেছে আমার তো ইন্টারভিউ ফোবিয়া আছে এটা সেটা। তা আমি বললাম যে ভাই তুমি যেটা করবা, ইন্টারভিউতে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে, কোশ্চেন যখন জিজ্ঞাসা করবে তুমি কোশ্চেনের অ্যান্সারটা দিবে লম্বা করে। কেমনে লম্বা করে দিবা? ধরো তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করছে, তুমি বলবা ভাই আমি তো এটা শেখা শুরু করছিলাম, এটা শেখার থেকে এই জায়গায় আসছি, তারপরে তো তুমি যদি নাও পারো তুমি বলবা যে ভাই এটা তো ভাই আমি এটা শুনছি, আমি রিয়াক্টের কথা আমি শুনছি কিন্তু এটা এখনো শিখতে পারি না, এটা আমার শেখার প্ল্যানে আছে ভাই, এটা খুব চমৎকার জিনিস, এখন এটা আমি ভাবতেছি যে আগামী মাসের মধ্যে শিখবো। আমি তো না বলছি কিন্তু ঘুরায় না বলছি। আপনি কিন্তু ইন্টারভিউ বোর্ডে বসে এটাই জানতে চান যে এই ছেলেটার দিয়ে কাজ হবে কিনা। হ্যাঁ আমি যদি বলি না ভাই রিয়াক্ট তো শুনি ভাই, আমি এটা কী বলতেছেন এটা তো শুনি নাই ভাই, তখন কিন্তু আমার কনফিডেন্স ডাউন। এই রাকিবরে যদি আমি নেই, ও তো ভাই ওরা একটা নতুন কাজ দিলে ও তো করবে না। সেরা। এখন ইউনিভার্সিটির ওই ঘটনাতে আসি, ভাইয়ের সাথে কানেকশন হইলো। ফ্যাক্ট হইতেছে প্রথমেই ইউনিভার্সিটিতে বসে আমরা ইনকামের কথা বলতেছিলাম। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় প্রথমে আপনি টপ কোম্পানি টার্গেট করলে হবে না, কারণ টপ কোম্পানিগুলোর অনেক ধরনের কমপ্লায়েন্স থাকে, অনেক ধরনের কাপঝাপ থাকে, সেখানে আপনার ওই রিমোটলি জব বা হইতেছে স্টুডেন্ট হিসেবে জব পাওয়া একটু ডিফিকাল্ট হয়। আপনাকে এমন একটা কোম্পানির মানে ইউনিভার্সিটি বড় ভাই খুঁজে বের করতে হবে যে কোম্পানিতে ধরেন লেস দ্যান 50 পিপল কাজ করে, সেইটাও লিঙ্কডিনে খুঁজে বের করা যায় কোন কোম্পানিতে লেস দ্যান 50 পিপল কাজ করে। ছোট কোম্পানির কিন্তু এত কমপ্লায়েন্স থাকে না, ছোট কোম্পানির দরকার হইতেছে কাজ ডান করা, আর আপনার দরকার হইতেছে এক্সপিরিয়েন্স আর অল্প কিছু টাকা, তার মানে ম্যাচ মেকিং। এখন আপনি ইউনিভার্সিটিতে বসে, আমার গুরু রাইসুল ভাই সবসময় একটা কথা বলে যে একটি এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট হইতে হবে। এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট মিনস হইতেছে আমি সেকেন্ড ইয়ারে বসে এই যে কানেকশন বিল্ড করে কোনো একটা ছোটো কোম্পানিতে অল্প কিছু কাজ করা শুরু করবো, পার্ট টাইম মডালিটিতে অল্প কিছু টাকা পয়সা আসবে, 10,000 15,000 টাকা আসবে। আর স্টুডেন্ট হিসেবে 15,000 টাকার বেশি কেন লাগবে ভাই, আমি তো এটাই বুঝি না। এর বেশি যদি লাগে, এখন সে যদি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে সেটা আলাদা হিসাব, সেক্ষেত্রে হয়তো লাগতে পারে, কিন্তু আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করি না, আমার 15,000 টাকার বেশি কেন লাগবে? আমি তো মানে এটা কোনোভাবেই মিলাইতে পারি না আর কি। 15,000 টাকার বেশি তো আসলে লাগার কোনো সুযোগ নেই আর কি। তো সেই জায়গাটাতে যেটা করা যেতে পারে যে সেই ইউনিভার্সিটিতে বসে ওই যে বড় ভাই, এরকম 2-3 জন বড় ভাই থাকলেই কিন্তু আপনার কিছু লাগবে না। এবং সেই জায়গা থেকে আলটিমেটলি আপনি যে কাজটা করতে পারেন যে আপনার ওই এক্সপিরিয়েন্স আপনি গেদার করতে থাকলেন, আর ওই যে পার্ট টাইম কাজ করেন, পার্ট টাইম কাজ করতে করতে আপনার ইউনিভার্সিটি পড়াশোনা শেষ হয়ে গেল। ইউনিভার্সিটি পড়াশোনা যেদিন শেষ হয়েছে সেদিন কিন্তু আপনার হাতে 2 বছর এক্সপিরিয়েন্স একটা পার্সনের রেজুমি,
সেইটা আপনি যখন একটা জায়গাতে দিবেন, প্রথমত আপনি পড়েন একটা ভালো ইউনিভার্সিটিতে, সাথে আপনি 2 বছর কাজ করছেন, কেন ইমাজিন আপনার তো জুনিয়র ডেভেলপার হিসেবে জয়েন করতে না, আপনি মিড লেভেল ডেভেলপার অনেক সময় সিনিয়র। এবং এটা শুধুমাত্র কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলতেছি না, অন্য ফিল্ডেও হয়তো বা পসিবল। তবে এখানে একটা জিনিস বলতে চাই, অন্যান্য সাবজেক্টে যারা পড়তেছে তাদের জন্য কিন্তু এটা রিলেভেন্ট। কারণ আমি এমন একটা সাবজেক্ট, বাংলাদেশে কিন্তু চাইলেই সবাই কম্পিউটার সায়েন্সে পড়তে পারে না, অনেকের হয়তো বা টেকনোলজির প্রতি ইন্টারেস্ট আছে কিন্তু সাবজেক্ট কারণ চয়েস দিয়ে পায় না, অনেক সময় অনেক সাবজেক্টে পড়তে হয় যেটা তার পছন্দ না। তাহলে সে কিন্তু টেকনোলজি এই জিনিসটা এক্সপ্লোর করে সে কিন্তু ওই যে একটা ইনসিকিউরিটির মধ্যে থাকে যে আমি তো ডিফেন্স সাবজেক্টে পড়ছি, আমি তো কম্পিউটার ভাই এই ওয়েতে যদি আগায়। এবং আপনি চিন্তা করেন আপনি একটা ডিফেন্স সাবজেক্টে পড়ছেন, আপনি 200 জন মানুষের ভিতরে যখন অ্যাপ্লাই করছেন, জবে যখন অ্যাপ্লাই করেন 200, 300, 400 জন মানুষ ওখানে রেজুমে, সেখানে তো আপনার রেজুমে শর্টলিস্টেড হবে না, কারণ হইতেছে এইচআরে যে পার্সনটা বসে আছে তার কাছে তো কিছু স্ট্যাটিক ডেটা আছে, আমি এটা দেখবো, এটা যদি না মিলে তাহলে বাদ দিয়ে দিব। কিন্তু আপনি যদি এই যে বড় ভাই বা কোনো একটা পরিচিত মাধ্যমে যদি পৌঁছাতে পারেন, সে কিন্তু জানে যে এই ছেলে রিয়াক্ট পারে, তো মান স্ট্যাক ডেভেলপার, আমি তো জানি। তখন আমি কিন্তু আপনার রেজুমিটা এই যে এইটা পর্যন্ত এই ছেলেটা দেন, তখন আপনি কোন সাবজেক্টে পড়ছেন কী পড়ছেন ডাজেন্ট ম্যাটার। আপনি ডিফারেন্ট একটা লাইন থেকে এসে নর্মাল সব মানুষের মতো করে যদি অ্যাপ্লাই করে চাকরি পেতে চান, এটা তো একটা মানে রং এক্সপেকটেশন সেট করতেছেন আপনি। মানে আসছেন অন্য লাইন থেকে, এসে আপনি আবার বলতেছেন যে আমি রেগুলার মানুষের মতো করে আউট, এটা তো হবে না ভাই। আপনাকে ওই ব্যাকডোর খুঁজতে হবে, ব্যাকডোর খুঁজে ওটা দিয়ে ঢুকতে হবে। এখন আমার পুরো একদম হিসাব মিলে গেছে নাফিস। যখন রাকিবের সাথে এর আগে মানে তার সম্বন্ধে যখন জানলাম যে বাংলাদেশের এরকম এত বড় একটা কোম্পানি ব্রেন স্টেশনের মধ্যে সে সবচেয়ে অল্প বয়সে জয়েন করছিল, আরও ডিটেলে শুনবো, কিন্তু এই মানুষটা এমন কি তার যোগ্যতা ছিল যে চান্স পেয়েছিল। এতক্ষণ যে নেটওয়ার্কিংয়ের যেই লেসনটা আমরা পেলাম, প্লাস যেভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করার লেসন পেলাম, এই লোক চান্স পাবে না কে চান্স পাবে? ভাই আপনার তখন ছিল কি, বয়স কত ছিল, কিরকম? মানে ব্রেন স্টেশনে যখন জয়েন করছি তখন আমার বয়স 21। ওকে, তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আমার কাছে মনে হয় যে এই যে নেটওয়ার্কিং বা মানুষজনের সাথে কথাবার্তা বলা, এই জিনিস আমি কিন্তু অ্যাজ এ পার্সন বা আমার ফ্যামিলিতে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি প্রচণ্ড পরিমাণে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। আমার পরিবারের মানুষজনের সাথে আমি অত বেশি এটা কথাবার্তা বলি না। তবে আমি যখন কাজের ক্ষেত্রে বা যেখানে আমার আসলে প্রফেশন বা আমার হয়তো বা কাজে লাগবে, সেখানে আমি কথা বলার কিছুটা চেষ্টা করি। এবং সেই জায়গাতে আমি দেখি যে আমার আব্বা ছোটোখাটো ব্যবসা করে, কিন্তু তাকে আমি ছোট থেকেই দেখছি যে সে ধান পাট গমের ব্যবসা করে, সে প্রচুর পরিমাণে মানুষের সাথে নেটওয়ার্ক ম্যানেজ করে চলা পাবলিক। মানে তার ফোন বুকে ধরেন দুনিয়া মানুষের নাম্বার আছে, সে যখন কোনো একটা ব্যবসায়ীর সাথে কথা হইতেছে আমি দেখতেছি, মানে এটা আমি পরবর্তীতে বুঝছি যে এখন এসে আমি ডটগুলো মিলাইতে পারছি, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখছি যে উনি মানুষের সাথে কথা বলতেছে হাসি খুশি, ওখানে ব্যবসার কী অবস্থা, ভাই কী খবর, এটা সেটা। সো ওই যে একটা ব্যাপারটা, এবং আমার কাছে মনে হয় যে ওইটা কাইন্ড অফ আমার আব্বার কাছ থেকে হয়তো কিছুটা আসছে, যে এখন ওইটা তো আমি হয়তো ফর্মালাইজ হয়ে বুঝতাম না যে ওইটা নেটওয়ার্কিং বলে বা ওইটা একটা জিনিস বা ওইটা একটা ব্যাপার, এটাই নেটওয়ার্কিং। তো ব্রেন স্টেশনের ওইটা যদি ছোটো করে বলার চেষ্টা করি, আমি কোডিং করা স্টার্ট করছি যখন আমি ক্লাস 9-এ পড়ি। এবং এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে কোডিং বা এটা সেটার ক্ষেত্রে সবসময় মানুষজন বলে ভাই আমার একটা ল্যাপটপ লাগবে। আমি যখন কোডিং করা স্টার্ট করছি তখন আমার বাসায় কোনো কম্পিউটার ছিল না, ফাইন্যান্সিয়াল রিজনে না, মানে আমি কম্পিউটারের প্রতি বা টেকনোলজির প্রতি আমার একটা আলাদা অ্যাডিকশন ছিল, এই কারণে আমার বাসায় টেকনিক্যাল কোনো বা এই মোবাইল ডিভাইস ছিল না। আমি সাইবার ক্যাফে যাইতাম, সাইবার ক্যাফে যেয়ে প্রথমত সি প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করছি তামিম স্যারের, সুবিন ভাইয়ের বই দেখে। এবং তখন সাইবার ক্যাফে আপনার ইন্টারনেটের স্পিড ছিল 512 kbps। সেখানে যে আমি প্রথমে কোড ব্লকস নামে একটা সফটওয়্যার ছিল যেটার ভিতরে আপনার কোডিং করতে হতো, সেই সফটওয়্যারটা ডাউনলোড হইতে টাইম লাগতো আধা ঘন্টা, তারপরে আমি কোড করার সুযোগ পেতাম। সপ্তাহে এরকম 1-2 দিনের মতো টাইম হতো, কিন্তু এটা আমার মজা লাগতো। এটা দিয়ে আমি ফিউচারে একটা প্রফেশন হবে এটা সেটা এগুলো কখনো চিন্তা করিনি, আমার জাস্ট ছিল যে এটা ভালো লাগে, মজা লাগতেছে, করতেছি। অ্যান্ড দেন ফাস্ট ফরওয়ার্ড আমি আমার এসএসসির পরে যেটা হলো যে 3 মাসের মতো সময় ছিল, ওই সময় আমি বাসা থেকে বলছি যে কম্পিউটারের ট্রেনিং নিব। এটা কথা বলে যেখানে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড বা এই টাইপের জিনিসপত্র শেখায়, এটার মধ্যে ঢুকে আমি মাইক্রোসফট ওয়ার্ডটার করি না, আমি বসে বসে কোডিংয়ের জিনিসপত্র করছি, কারণ ওই সময় আমি কম্পিউটারের অ্যাক্সেস পাইছি। ফ্যাক্ট হইতেছে কেউ যদি কোনো কিছু ট্রাই করতে চায়, তার কাছে রিসোর্সগুলো আসলে ফ্যাক্ট না, আপনার চোখ কান খোলা রেখে যে বের করে দেখতে হবে, যে বা একটু ওই যে কাইন্ড অফ মনের চোখ দিয়ে দেখতে হবে যে আমি কোনভাবে এটাকে মানে খুঁজে বের করবো, রাস্তা খুঁজে বের করবো। অ্যান্ড দেন আমি যখন নটরডেম কলেজে ভর্তি হইলাম সেই সময় আমি, এবং নটরডেম কলেজে যখন ভর্তি হয়েছি সেটার পিছনে ইন্সপিরেশন সুবিন ভাই। আমি দেখছি যে সুবিন ভাই বই লিখছে, উনি প্রোগ্রামার, আমি এরকম হতে চাই। এবং ওই সময় আবিষ্কার করছি যে রাইসুল ভাই ব্রেন স্টেশন নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানি সি, এবং ওনার কিছু ইউটিউবের ভিডিও দেখে আমার মনে হয়েছে যে এই পার্সনের কথাবার্তা আমার খুব মজা লাগে, উনি যেভাবে চিন্তা ভাবনা করে এইটা আমার খুব মানে দারুণ লাগে।
তো ব্রেন স্টেশনে আমি কাজ করতে চাই। এটা কিন্তু আমার কলেজ লাইফ থেকে ইচ্ছা ছিল যে আমি ব্রেন স্টেশনে কাজ করব, এবং ওইটা আমার কাছে কাইন্ড অফ গুগল ফেসবুকের মতো ছিল। মানুষজন বলে যে গুগল ফেসবুকে কাজ করব, এখন আমার এই ছিল যে আমি ব্রেন স্টেশনে কাজ করব, এইটা যে করেই হোক। এবং পরবর্তীতে আমি কলেজ লাইফে থাকা অবস্থায় যে বেসিস সফট এক্সপো এটা সেটা যত ধরনের আইটি এক্সপো হয় সেগুলোতে আমি যাইতাম। রাইসুল ভাই বিভিন্ন জায়গাতে কথাবার্তা, মানে ওনার যত জায়গাতে স্পিচ বা টক শো হতো সেগুলোতে আমি মানে পার্টিসিপেট করতাম। অ্যান্ড দেন 2016 বা 17 সালের দিকে আপনার যেটা হইলো যে একটা সেশনের পরে সম্ভবত আমি রাইসুল ভাইকে একটা ফেসবুকে মেসেজ দিয়েছিলাম, এবং একটা মেসেজের ভিতরে আমি কিছু জিনিসপত্র লিখছিলাম। আমি ওই সময় থেকে আবার কিছু স্টার্ট আপ বা প্রোডাক্টের আইডিয়া ছিল যে, এবং টেকনোলজি প্রোডাক্ট যে এগুলো তৈরি করতে চাই বা এরকম। তো ভাইকে পাঠাইলাম, ভাইকে পাঠাই দেওয়ার পরে আমি বললাম যে ভাই আমি ওনার সাথে দেখা করতে চাই বা এই টাইপের একটা ব্যাপার। তো আল্লাহর অশেষ রহমত। তবে অবশ্যই লাক একটা বড় জিনিস এই ব্যাপারে। আমি ইনফোসিসের নারায়ণ মূর্তি নামে এক ভদ্রলোক আছে, ইনফোসিসের ফাউন্ডার, ইনফোসিস রাইট এট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য টপ সফটওয়্যার সার্ভিস কোম্পানিজ। তো নারায়ণ মূর্তি খুব সুন্দর একটা কথা বলছে যে লাক আসলে অবশ্যই প্রয়োজন, 50% লাক আর 50% হার্ডওয়ার্ক। তবে লাক কখন আসবে সেটা জানি না, কিন্তু পরিশ্রম তো আমি এখন থেকে করতে পারি। পরিশ্রম করে আমাকে রেডি থাকতে হবে যাতে লাক যখন আমার কাছে আসবে আমি যেন সিনাই নিতে পারি। মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমার কাছে অপরচুনিটি আসে কিন্তু আমি এটারে ম্যাচ মেকিং করতে পারি না, কারণ আমি তো রেডি না এই অপরচুনিটি নেওয়ার জন্য। কখন আপনার কাছে অপরচুনিটি উপর আল্লাহ পাঠাবে আপনি তো জানেন না, তার মানে আপনাকে তো রেডি থাকতে হবে। আল্লাহ তো বলেন না যে তুমি পরিশ্রম করো না, তোমার হাত পা দিছি, জ্ঞান বুদ্ধি দিছি, পরিশ্রম করো, রেডি হও, তারপর আমি দিলে তুমি এটা নিয়ে কাজ করবা, আগাবা সামনের দিকে। কিন্তু তুমি যদি বসে থাকো যে আর মানে আল্লাহ কখন দিবে, যখন আপনি রেডি, মানে যেই জিনিস আপনি ম্যানেজ করতে পারবেন না সেই জিনিস আপনার কাছে আসবে না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হয় যে আপনি যে জিনিস ম্যানেজ করতে পারবেন না সেই জিনিস কখনো আপনার কাছে আসবে না। খুব সুন্দর শুনে মনে হচ্ছে যেন সূরা বাকারার শেষ আয়াত, আল্লাহ কোনো সোলকে এমন কিছু দিয়ে বার্ডেন করে না যেটা সে সহ্য করতে পারবে না। ঘুরে ফিরে এখানে যদি বলি তুমি যেটা নেয়ার মতো এখনো কেপাবল না, আল্লাহ সেটা তোমাকে দিবে না। তো ক্যাপেবল হইতে হবে, নাইলে কোত্থেকে আসবে। তো ফ্যাক্ট হইতেছে যে আমি পরবর্তীতে রাইসুল ভাইকে মেসেজ দিই, এবং আল্লাহর অশেষ রহমত যে উনি মেসেজে রেসপন্স করে, দেন আমি রাইসুল ভাইয়ের সাথে দেখা হয়। এবং এর পরবর্তী থেকে আমি প্রত্যেক মাসে বিভিন্ন কারণ খুঁজে বের করতাম। ইনফ্যাক্ট এরকম হয়েছে যে আমি বিজনেসের আইডিয়া খুঁজে বের করতাম যাতে রাইসুল ভাইয়ের সাথে আমি মিটিং করতে পারি। আমি তারপরে প্রত্যেক মাসে একবার করে রেল স্টেশনে যাইতাম, ভাইয়ের সাথে কথা বলতাম। ভাই ইজ টু কাইন্ড। আমি সবসময় বলি যে আমার এখন পর্যন্ত লাইফে আব্বা আম্মা আমাকে জন্ম দিয়ে কলেজ লাইফ পর্যন্ত নিয়ে আসছে। এরপর আমি ইন্ডাস্ট্রিতে আমি যত কিছু বা যতটুক হয়েছে তার একমাত্র যদি ক্রেডিট দিতে হয় তাহলে রাইসুল ভাই। সো পরবর্তীতে ভাই আমাকে প্রায় ঘন্টা ধরে বুঝাইতো যে এই বিজনেসটা কেন কাজ করবে না, এটা সেটা। এখন আমি যখন ওনার কাছে যেতাম আমি ধরেন বিভিন্ন পয়েন্ট নিয়ে যেতাম, বিভিন্ন ইনফরমেশন ইনসাইট নিয়ে যেতাম। কারণ আমি ধরেন একটা মানুষের কাছে যে যদি কথা বলতে না পারি, কনভারসেশন তো চালাইতে হবে। কনভারসেশন যদি চালাইতে না পারি তাহলে সেই মানুষটা কেন আমার সাথে কথা বলবে। আমরা অধিকাংশ সময় মানুষের কাছে যে হয়ে যায়, ব্ল্যাঙ্ক হয়ে যায়, কী বলবো বুঝি না, হাওয়া হয়ে যায়, হইল না তো, মানে রেডি থাকতে হবে তো ইনফরমেশন নিয়ে। অ্যান্ড দেন রাইসুল ভাইয়ের সাথে এইভাবে মোটামুটি 2017 যাইতেছিল। 18 দিকে আমি রাইসুল ভাইকে বললাম যে ভাই আমি এরকম একটা ইন্টার্নশিপ করতে চাই। তখন আমি পাইথন মোটামুটি শেখা শুরু করছি, টুকটাক পারি। আমার মেন স্টেশনে পাইথনে কিনে কাজ হয়, তো উনি বেশ কিছু জিনিসপত্রের নাম বললো। অ্যান্ড দেন আমি বললাম যে ভাই পাইথনটা তো আমি মোটামুটি পারি। তো দেন আমাকে রাইসুল ভাই বললো যে তুমি করো, তুমি হইতেছে আচ্ছা ঠিক আছে আসো। তো গেলাম, যাওয়ার পরে ভাই আমাকে একটা কাজ দিল, এবং এমন একটা কাজ দিচ্ছিল, এটা একটা অটোমেশনের কাজ, যেটা ধরেন আমার জন্য করা একটু ডিফিকাল্ট হইতো এরকম। এবং আমার কাছে মনে হয় যে ওইটা ইন্টেনশনালি দিছে কিনা আমি জানি না আর কি, যে যাতে একটা কঠিন কাজ দেই এরপরে যেন না আসে আর কি, ঠিক আছে। একটা ছেলে জ্বালাচ্ছে, একটা অল্প বয়স্ক একটা ছেলে খালি জ্বালায়। হ্যাঁ, তো এরপরে আমি বাসায় এসে আমার মনে আছে যে আমি ল্যাপটপে বসে টানা 3.5 দিন, আমি মনে হয় খাওয়া ঘুম আর টয়লেট এগুলো মিলে মনে হয় ডেইলি আমি 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো টাইম স্পেন্ড করছি। বাকি সময় আমি পুরো আমার ল্যাপটপে এবং টেবিলে। যখন 3.5 দিনের মাথায় প্রবলেমটা আমি সলভ করতে পারছি, আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ রাইসুল ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। আমি বলছি ভাই, বলতেছে ভাই আমি তো একটা মিটিংয়ে আছি, কালকে আসলে হয় না। আমার না ভাই আমার আজকেই আসতে হবে। মানুষজন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় মানে ডিমান্ড করে না, আর রাইসুল ভাই যদি রিজেক্ট করবে সমস্যা নেই, আমার তো লাগবে জিনিসটা, মানে কাজ তো ভাই আমার, আমি কেন বলবো না। আমি বলছি ভাই আমার আজকেই লাগবে, আমি এসে বসতেছি, আপনি মিটিং শেষ করেন, আমার সময় আছে, আমি এসে বসতেছি, আপনি মিটিং শেষ করে আপনার সাথে আমি কথা বলবো। মিটিং শেষ করছে, ওনাকে দেখাইছি, বলছে ঠিক আছে ভাই ভালো হয়েছে।
আমি বললাম ভাই তাহলে দেখেন ইন্টার্নশিপ করো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন পড়াশোনা করতেছো ইউনিভার্সিটিতে, সেকেন্ড ইয়ারে তখন আমি, তো আমার মনে হয় তুমি পড়াশোনা। আমি বললাম ভাই আমার তো একাডেমিক পড়াশোনা অত মজা পাইতেছি না, আমি আমার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে আমার ভালো লাগতেছে। তারপর বলতেছে তাইলে তখন ওটা আপনার মার্চ মাসের 18 তারিখ বা এরকম ছিল, তো বলতেছে তুমি 1 তারিখ থেকে কাজ করা শুরু করো তাহলে। আমি বললাম ভাইয়া 1 তারিখ থেকে কাজ করা, ভাই আমি কালকে থেকে আসবো। বলে ভাইয়া এইচআরের তো কিছু ফর্মালিটিস আছে, বেতন টেতন এটা সেটা। আমি বললাম ভাই আমার এই কদিনে বেতন লাগবে না, সমস্যা নেই, আমি আসবো। বলে তুমি তো কাজ করবা, তোমার তো একটা ল্যাপটপও দিতে হবে, অ্যান্ড তুমি বললেই তো আজকে আইটি থেকে ল্যাপটপ তোমাকে দিতে পারবো না। আমি বললাম ভাই আমি আমার ল্যাপটপ নিয়ে আসবো, আমি কালকে থেকে আসবো। তো এরপরে আমি কাইন্ড অফ ব্রেন স্টেশনে জোর করে ঢুকছি আর কি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো তারপর দিন থেকে আমি অফিসে গেছি, যাওয়ার পরে আমি কাজ করে স্টার্ট করছি। অ্যান্ড দেন আমি দেখলাম যে আমার, এবং রাইসুল ভাই কিন্তু আমাকে বলছে যে আমি হাফ ইন্টার্নশিপ করবো। হাফ ইন্টার্নশিপের বেতন তখন ব্রেন স্টেশনে ফুল ইন্টার্নশিপের জন্য 10,000 টাকা ছিল, যেহেতু আমি 4 ঘন্টা কাজ করবো 5,000 টাকা। তো তখন আমি বসুন্ধরা থেকে মহখালী আমতলী মোড়ে পাঠাতে যাওয়া আসা করতাম। তা আমার যাওয়া আসার খরচ হতো 4 থেকে 4,500 টাকা। তো আমার কাছে ইন্টার্নশিপের টাকা থাকতো আপনার এই যে 500 টাকার মতো, এরকম একটা জিনিস। তো আমার বন্ধুবান্ধব বা যারা শুনছে তারা সবাই বলছে এটা কোনোভাবেই কোনো ভায়াবল জিনিস হইতেছে না, আমি সময় নষ্ট করে এটা করতেছি, এটা লস প্রজেক্ট হইতেছে, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। কিন্তু আমার মনে আছে যে আমি 3 মাসের মতো সময় মোটামুটি আমার যতটুকু সর্বোচ্চটা দেওয়া যায়, আমি রাতে অনেক মোটামুটি এরকম হয়েছে 10:30 11টার দিকে অফিস থেকে বের হইতাম। আর আমার ভালো লাগতো কাজ করতে, মানে এমন না যে আমার উপর কাজের পেশা ছিল। আমি ওই সময় থাকা অবস্থাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গ্রামীণ ফোন, এইগুলো জায়গাতে আমি ডেমো দিয়ে এসেছি, মানে পিওসি বলে, প্রুফ অফ কনসেপ্ট বলে। সো আমি প্রোটোটাইপ তৈরি করতাম, তৈরি করে আমি ডেমো দিয়ে এসেছি। এবং অনেক সিনিয়র মানুষজন কোশ্চেন করছে আমাকে, যখন সেলস টিম থেকে নিয়ে যেত তখন তো, এখনও আমি অনেক ছোটো, তখনও ছোটো ছিলাম, তো তখনও আমাদের সেলস টিম থেকে বলতো যে রাকিবকে নিয়ে যেতেছি, ওর তো বয়স অত বেশি না, ও কি পারবে। পরে আমাদের হেড অফ সেলস ছিল তখন সুমন ভাই, তো সুমন ভাই পরে যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রেজেন্টেশন দিয়ে ব্যাক করছি, তখন উনি রাসেল ভাইকে বলতেছে যে, রাসেল ভাই বা ওনার ক্লাসমেট বন্ধু, তো বলতেছে তুই এর পাইছিস কোন জায়গায়। তো আমি আল্লাহর অশেষ রহমত ওই প্রেজেন্টেশন শেষ করলাম, আসলাম। তো এইভাবে আমি মোটামুটি 3 মাসের মতো সময় ইন্টার্নশিপ করতেছি। অ্যান্ড দেন তখন আমি বলতেছি যে ভাইয়া এরকম আমি তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, বাসা থেকে তো টাকা পয়সা নিতেও, মানে বাসা থেকে এই যে আমার থাকা খাওয়ার বাবদ আমি 15,000 টাকা নিতাম। হ্যাঁ, বাসা থেকে চাইলে তো মানে এমন না ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, কিন্তু স্টিল মানে সব মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে কথা শোনায় আর কি, যে কী করবো না করবো এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। পরে আমি বললাম ভাইয়া এরকম ইসের তো ব্যাপার আছে, আমারও কিছু তো ফাইন্যান্সিয়াল নিড আছে, তো যদি এটা ফুল টাইম করা যেত তাহলে ভালো হতো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার এমনি কত টাকা লাগে? তা আমরা 15,000 টাকা। তো তখন ব্রেন স্টেশনে বেতন ছিল 25,000 টাকা। তো আমি জুনিয়র ডেভেলপার হিসেবে তখন ব্রেন স্টেশনে তার পরের দিনই আমার জবটা পার্মানেন্ট হয় এবং আমি 25,000 টাকা বেতন হয়। অ্যান্ড দেন আল্লাহর অশেষ রহমত, এবং পরবর্তীতে মোটামুটি আপনার আমি আরও মোটামুটি 3-4 মাসের মতো ডেভেলপমেন্টে ছিলাম। ব্রেন স্টেশনে ঢোকার পরেই প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতি আমার ইন্টারেস্ট বাড়ে, তো তখন প্রজেক্ট ম্যানেজমেন্টে গেছি। সো এই স্টোরি বলার পিছনে একটা বড় কারণ ছিল যে সবাই যে জিনিসটা হয় যে আমরা আমাদের নিজেদের অ্যাবিলিটিটাকে অনেকখানি আন্ডারএস্টিমেট করি, বা আমার কোনটা স্ট্রেংথ, আমার কোনটা উইকনেস, সেটা আমি বোঝার চেষ্টা করি না। প্রথমত সেইটা একটু নিজে যদি অ্যানালাইসিস করি, মানে খুব সিম্পল, আমি খুব কমপ্লিকেটেড করতে চাই না, জাস্ট মেক ইট ফান। একটা সাদা কাগজ বা চিন্তা ভাবনা করি যে আমার কোনটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগে সেটা আমি ওভার অ্যান্ড ওভার করতে থাকবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাইলে ওইটা থেকে আমার একটা রুটি রুজির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং সেটা ইকিগাই নামে একটা বই আছে, জাপানিজ বই, যেটা ভিতরে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে যে পৃথিবীতে আমাকে কোনো একটা পারপাসে সৃষ্টিকর্তা পাঠাইছে, সেই পারপাসটা খুঁজে বের করতে হবে, যেই পারপাসটা দিয়ে আমি পৃথিবীর কোনো একটা ডিমান্ডকে সার্ভ করতে পারবো, যেটাতে আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো। এবং সেটা যদি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি, তাহলে আমার লাইফ নিয়ে আর কোনো চিন্তাভাবনা নেই। তো ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এই যে বড় ভাইদেরকে ফাইন্ড আউট করে আমি যদি এইভাবে যাইতে পারি, তাহলে কিন্তু আমি 4 বছর পরে একজন এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট হয়ে বের হতে পারি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রোগ্রামিং হিরো থেকে আমরা এই যে 3800 জনের মতো জব বা ইন্টার্নশিপ পাইছে, এর ভিতরে কিন্তু 60% আপনার দেশের বাইরে। দেশের বাইরে ধরেন ইন্ডিয়াতে, ইউএসএতে বা ইউরোপিয়ান অনেকগুলো জায়গাতে তারা বাংলাদেশে বসেই রিমোট ইন্টার্নশিপ করে। সো আপনি রিমোট ইন্টার্নশিপ করলে কিন্তু আপনার টাইমিংয়ের একটা ফ্লেক্সিবিলিটি অনেক সময় থাকে। সো আপনি কিন্তু স্টুডেন্ট হিসেবে এটা যদি করে ফেলতে পারেন, তাহলে আপনি দেখেন ফ্যান্টাস্টিক। 6 মাস সময় তো এমনিতেই চলে যেত। সেই 6 মাস সময়ের ভিতরে আপনি একটা স্কিল শিখলেন,
প্র্যাকটিক্যালি একটা জায়গাতে কাজও করতে থাকলেন, অ্যান্ড দেন ফাইনালি পড়াশোনা শেষ হয়ে গেলেন। নাও ইউ ইম্যাজিন যে আপনার রেজুমেটার ভারীটা কতটা, এবং আপনি কিন্তু রিমোট জবেই আরও বেটার ওয়েতে কাজ করতে পারেন। তো তার মানে আসলে পসিবল, এবং সেটা আপনি যদি জাস্ট একটু চিন্তা ভাবনা করে আগান, তাছাড়া এবং ট্রাই করতে হবে ইনশাআল্লাহ। ওই যে যেটা বলতেছিলাম, সময় তো 24 ঘন্টা, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, ওই 8 ঘন্টার হিসাব 8 ঘন্টার হিসাব মিলাইতে হবে সবই। এবং স্কুল কলেজে থাকা অবস্থা আপনি চিন্তা করে দেন, আমরা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমাদের লাইফে অনেক পেড়া ভাই। ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সপ্তাহে অনেক ক্ষেত্রে 2 দিন বা 3 দিন বন্ধ থাকে, 3 দিনও বন্ধ থাকে, এরকম প্রাইভেট ইউনিভার্সিটি থাকে আছে। যে ওপেন ক্রেডিটে পড়াশোনা করে তার তো অনেক ফ্লেক্সিবিলিটি সারাদিনের মধ্যে। আর যখন স্কুল কলেজে পড়ছে তখন তো টানা ক্লাস হয়েছে। প্রাইমারি স্কুলে তো সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস হয়। তো সেখানে আপনি যদি বলেন যে ভাই আমার লাইফে কোনো সময় নাই, আমি অনেক পেড়ার মধ্যে আছি, এটা জাস্ট আপনি ওই টাইপের মানুষজনের সাথে ঘুরেন, এই জন্য আপনার মনে হয় যে মাইন্ডসেটটা ওরকম হয়ে যায় কি। সো এটাই আর কি, আমার মনে হয় যে ইউনিভার্সিটি লাইফটা খুবই ফান। আর আমি যেটা পড়াশোনা করতেছি সেটার ইউজ কেসটা কই হইতেছে সেইটাই যদি আমি জানার কিউরিওসিটি থাকে, মানে ওইটাই আসলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে অনেক দূর পর্যন্ত আগে নিয়ে যেতে পারবে আর কি। রাকিব ভাই, আমি সত্যি কথা বলতে এই পডকাস্টের আগেও আমি প্রোগ্রামিংয়ের পি জানি না, কোডিংয়ের সি জানি না, কোডিংয়ে আমার ইন্টারেস্ট নাই, প্রোগ্রামিংয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু আমি মানে আপনার কথা মানে আমি হা হয়ে শুনতেছিলাম। এবং আমাদেরকে অডিয়েন্স মাঝে মাঝে অনেকে আছে একটু বকা দেয় যে আমরা ওভার রিয়াক্ট করতেছি কেন, আমরা মাঝে মাঝে জাস্ট নিজেকে কাম ডাউন হয়ে আছে। আপনার কথাগুলো আমাকে এতটা ইন্সপায়ার করছে, রাইট, অ্যান্ড আই হোপ যে যারা যারা দেখতেছে ওনারাও অনেক কিছু নিতে পারছেন এখান থেকে। বাট আমি ভাবতে পারিনি যে আজকে একটা প্রোগ্রামিং বা কোডিং বা এই রিলেটেড এপিসোড এত ভালো লাগবে আর কি। সো ভাই, হিউজ থ্যাঙ্কস টু ইউ, হিউজ থ্যাঙ্কস টু ইউ, যে আমার মতো যে একজন প্রোগ্রামিং এর পিও জানে না তারও এত সুন্দর এত কিছু আপনি মানে নলেজ এন্ড উইজডম শেয়ার করতে পারছেন। সো থ্যাঙ্কস টু ইউ ফর দ্যাট। ওয়েলকাম, ধন্যবাদ। আর বেশি কি বলবো, বাকিটা দেখা হবে প্রোগ্রামিং হিরো। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে আপনাদের সাথে আবার কথা হবে এটা নিয়ে ফার্দার। আর যে কাজটা করতেছেন পুরো বাংলাদেশের ছেলে মেয়েদের এই স্কিল ডেভেলপমেন্টে, সেখানে আল্লাহ আরও বারাকা দেখ, অনেক বড় হোক ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে পরের এপিসোডে ইনশাআল্লাহ। এই এপিসোডটা কেমন লাগলো এবং এই এপিসোডে কোন কোন জিনিসগুলো আসলেই আপনার মনে হয় কাজে লাগবে আপনার পার্সোনাল লাইফে, আপনার লাইফে, সেটা কমেন্ট করে জানান। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।